ধর্মতলার মোড়ে রোদটা তখন জ্যান্ত চামড়া পুড়িয়ে দেওয়ার মতো চড়া। পুরো চত্বরটা যেন একটা ফুটন্ত কড়াই। গলানো পিচের রাস্তা থেকে ওঠা গরম ভাবটা চোখে মুখে এসে বিঁধছে। নিঃশ্বাস নেওয়া দায়। চারপাশে থিক থিক করছে স্থবির গাড়ির জটলা। হর্নের পর হর্নে কান পাতা যাচ্ছে না। গাড়িতে আটকে থাকা হাজারো মানুষের রাগ আর ক্লান্তি যেন ওই কর্কশ আওয়াজ হয়ে ফেটে পড়ছে। বাতাসে কড়া পোড়া পেট্রোল আর নোনতা ঘামের একটা দম চাপা গন্ধ। তবে বাইরের এই চিলচিৎকার আর নরক গুলজারের চেয়েও অনেক বড় একটা যুদ্ধ চলছিল মাঝ রাস্তায় আটকে থাকা ওই সাদা গাড়িটার ভেতর। সেখানে প্রতিটা সেকেন্ড কাটছিল বুকের ভেতর হাতুড়ি পেটার মতো আতঙ্কে। মেজর অভিমন্যু সেনের কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝলছে, কিন্তু তার নজর সেদিকে নেই। তার পুরো পৃথিবীটা তখন আটকে গেছে পাশের সিটে বসা অনন্যার ওপর। অনন্যা, তার কলিজার টুকরো বন্ধু, শহীদ ক্যাপ্টেন সৌরভের বিধবা স্ত্রী। মেয়েটা ব্যথায় কুঁকড়ে যাচ্ছে, মুখটা একেবারে রক্তহীন, ফ্যাকাশে, ঠোঁট দুটো কাঁপছে থরথর করে। সময় হওয়ার অনেক আগেই প্রসব বেদনাটা আচমকা চেপে ধরেছে ওকে। অভিমন্যু দেখলেন সিটের ওপর রক্তের দাগটা সময়ের সাথে সাথে আরও ছড়াচ্ছে, গাঢ় হচ্ছে। এই জ্যামের মাঝে অভিমন্যু ভালো করেই জানেন এটা কেবল একটা অনাগত বাচ্চার জন্ম নেওয়ার লড়াই না, এটা তার ভাইয়ের মতো বন্ধুর শেষ চিহ্নটাকে যে কোনো মূল্যে পৃথিবীতে টিকিয়ে রাখার লড়াই। ভাইয়া, আমার খুব কষ্ট হচ্ছে। অনন্যার এই ভাঙা গলার গোঙানি অভিমন্যুর কলিজায় গিয়ে লাগল। চোখের সামনে মুহূর্তের জন্য ভেসে উঠল কাশ্মীরের সেই বরফে ঢাকা উপত্যকা। সৌরভ শেষ নিঃশ্বাসটা ছেড়েছিল অভিমন্যুর এই বুকেই, ওর দুহাতে মাথা রেখে। মৃত্যুর ঠিক আগমুহূর্তে সৌরভ শুধু একটা কথাই বলতে পেরেছিল, নিজের স্ত্রী আর অনাগত সন্তানের সুরক্ষার দায়িত্ব দিয়ে গিয়েছিল ওর ওপর। অভিমন্যু স্টিয়ারিং হুইলটা এত জোরে চেপে ধরলেন যে তার হাতের শিরাগুলো নীল হয়ে টানটান হয়ে উঠল। নিজের জীবনের তোয়াক্কা না করে যে মানুষটা সীমান্তে শটান দাঁড়িয়ে শত্রুর বুলেটের মুখোমুখি হয়েছে, সে আজ কলকাতার বুকে একটা সাধারণ গাড়ির ভেতর বসা অবস্থায় চরম অসহায়। সামনের রাস্তাটা পুরো লকডাউন। অনেক দূর থেকে পুলিশের সাইরেনের হুঙ্কার ভেসে আসছে। কোনো এক প্রভাবশালী, দুর্নীতিবাজ নেতার কনভয়ে যাবে এখান দিয়ে। তাই হাজার হাজার সাধারণ মানুষের জীবনকে এভাবে স্তব্ধ করে দেওয়া হয়েছে। ভিআইপি মুভমেন্টের দোহাই দিয়ে পুলিশ চারদিকে ব্যারিকেড বসিয়ে দিয়েছে। মানুষজন ঘামে চপচপে হয়ে যে যার গাড়ির ভেতর বসে আছে নির্বিকার মুখে। কেউ একটা আওয়াজ পর্যন্ত তুলছে না। চারপাশে এমন এক অদ্ভুত আত্মসমর্পণ, যেন ক্ষমতার লাঠির সামনে মাথা নিচু করে অন্যায়কে কপালের লিখন বলে মেনে নেওয়াই এ শহরের চেনা নিয়ম হয়ে গেছে। অভিমন্যু স্টিয়ারিংয়ের ওপর হুমড়ি খেয়ে বারবার হর্ন বাজালেন, কিন্তু এই তুমুল শোরগোল আর হট্টগোলের বাজারে ওর গাড়ির আওয়াজটা স্রেফ মিলিয়ে গেল। কোনো উপায় না দেখে জানলার কাঁচটা চট করে নিচে নামালেন। বাইরে লাঠি হাতে দাঁড়িয়ে থাকা এক ট্রাফিক পুলিশকে হাত নেড়ে ডাকলেন। ভাই সাহেব, একটু শুনুন প্লিজ, গাড়িতে একজন গর্ভবতী মহিলা আছেন, ব্লিডিং হচ্ছে, অবস্থা খুব খারাপ, দয়া করে একটু বেরোনোর রাস্তা করে দিন। কোনো মেজরের চড়া হুকুম নয়। ওর গলায় তখন একজন নিরুপায় ভাইয়ের ছটফটানি, কিন্তু সেই পুলিশকর্মী ওর দিকে একবার আর চোখে তাকালো পর্যন্ত না, উল্টো মুখটা ঘুরিয়ে নিল অন্যদিকে। ওদিকে অনন্যার অবস্থা প্রতিটা সেকেন্ডে আরও খারাপের দিকে যাচ্ছে। চোখ দুটো বুঝে আসছে ওর, নিঃশ্বাস পড়ছে বড্ড ঘন ঘন। অনন্যা, চোখ খোলো, সৌরভের কথা মনে করো, বাচ্চার জন্য হলেও তোমাকে লড়তে হবে অনন্যা, চোখ বোঝো না। অভিমন্যু প্রায় চিৎকার করে উঠলেন। তিনি খুব ভালো করেই টের পাচ্ছিলেন এখনই যদি কিছু না করেন তবে সব শেষ। অনন্যাকে তো হারাবেনই, সেই সাথে কাশ্মীরের বরফে দাঁড়িয়ে নিজের মরণাপন্ন ভাইকে দেওয়ার শেষ কথাটাও আজ ধুলোয় মিশে যাবে। ওই পবিত্র প্রতিজ্ঞা ভাঙার চেয়ে ওর নিজের মলে যাওয়াও ভালো ছিল। অভিমন্যু ঝট করে গাড়ির দরজা খুলে ওই পিচ গলা তপ্ত রাস্তায় নেমে এলেন। মনে মনে ঠিক করলেন নিজের পরিচয়টাই এবার সামনে আনবেন। নিয়ম ভাঙার পরিণতি কি হতে পারে, কোর্ট মার্শাল থেকে শুরু করে চাকরি চলে যাওয়া, সব ওর জানা। কিন্তু এই মুহূর্তে একটা জ্যাংত মানুষের জীবন বাঁচানোর চেয়ে বড় কোনো ঈমান ওর জানা নেই। ভিআইপি কালচারের এই জুলুমের সামনে যেখানে গোটা শহর হাঁটু গেড়ে বসে আছে, সেখানে অভিমন্যু গটগট করে এগিয়ে গেলেন ব্যারিকেডের দিকে। জ্যামে আটকে থাকা মানুষগুলো গাড়ির কাঁচ নামিয়ে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। পুলিশ তখন সাধারণ মানুষকে ধাক্কা দিয়ে পেছনের দিকে সরাচ্ছে।
অভিমন্যু এক কনস্টেবলের সামনে দাঁড়িয়ে শটান বললেন, আপনাদের ইন্সপেক্টরের সাথে কথা বলতে হবে আমার, খুব বড় এমার্জেন্সি। কনস্টেবলটা ওনাকে পা থেকে মাথা পর্যন্ত একবার তাচ্ছিল্যের চোখে মেপে নিল, তারপর একটা বাঁকা হেসে খিলখিলে সুরে বলল, কিসের এমার্জেন্সি হ্যাঁ? এখানে মন্ত্রী মশাই আসছেন, একটা পিঁপড়েও নড়বে না এখান থেকে, চুপচাপ নিজের গাড়িতে গিয়ে বসো দেখি। অভিমন্যুর গায়ের রক্ত টকবক করে ফুটতে লাগল। এই লোকগুলোর নিরাপত্তার জন্যই তো সীমান্তে ওনারা দিনরাত নিজেদের জান বাজি রাখছেন, আর এই জানোয়ারগুলো ক্ষমতার গরমে এতটাই অন্ধ যে একটা মরতে বসা মেয়ের গোঙানিও এদের কানে পৌঁছায় না। ভেতরের আগুনটাকে কোনো মতে চেপে রাখলেন অভিমন্যু। গলার আওয়াজ খাদে নামিয়ে থমথমে গলায় বললেন, আমি সেনাবাহিনীর অফিসার মেজর অভিমন্যু সেন। আমার গাড়িতে একজন শহীদের স্ত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ওর যদি কিছু হয়ে যায় তবে এই পুরো প্রশাসনকে আমি টেনে কাঠগড়ায় দাঁড় করাবো। ওর গলার সেই গমগমে মেজাজি আওয়াজে ৪-৫টা মুহূর্তের জন্য কেমন যেন থম মেরে গেল। জ্যামে আটকে থাকা মানুষগুলো নিজেদের মধ্যে ফিসফিস শুরু করে দিল। ঠিক তখনই পেছন থেকে একটা কর্কশ চড়া গলা ভেসে এলো। কিসের আর্মির অফিসার? নিয়ম ভাঙার সময় সবারই এই এক অজুহাত। লোকটা আর কেউ নয়, ইন্সপেক্টর বিপ্লব দত্ত। এই পচা, খিটখিটে আর দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার একটা চেনা ছক বাঁধা ঘুঁটি। বিপ্লব ধীর পায়ে অভিমন্যুর সামনে এসে দাঁড়াল। তেরছা চোখে তাকিয়ে বলল, আপনার মতো কত ভেকধারী অফিসার রোজ পকেটে নিয়ে ঘুরি আমি। সত্যি যদি মেজর হতেন তবে মাথায় লাল বাতি লাগানো গাড়ি থাকত, মন্ত্রীর কনভয় ঢোকার মুখে, আর আপনি এখানে এসে সস্তা নাটক জুড়ছেন। কথা শেষ করেই বিপ্লব অভিমন্যুর বুকে একটা ধাক্কা মারার চেষ্টা করল, কিন্তু অভিমন্যু নিজের জায়গা থেকে ১ ইঞ্চিও নড়লেন না, যেন পাথরের দেয়াল। এই টক্করটা এখন আর শুধু দুটো সাধারণ মানুষের মধ্যে ছিল না, এটা ছিল দুটো সম্পূর্ণ আলাদা দুনিয়ার, আলাদা মানসিকতার লড়াই। অভিমন্যুর চোখে তখন যে আগুন জ্বলছিল তা যে কোনো অন্যায়কে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি সোজা বিপ্লবের চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বললেন, আমার ভাই এই দেশের জন্য নিজের বুক পেতে গুলি খেয়েছে, আর আমি এখানে দাঁড়িয়ে রাস্তায় ওর শেষ চিহ্নটাকে এভাবে মরতে দেব না। ক্ষমতা থাকলে আমাকে অ্যারেস্ট করো, কিন্তু আমি গাড়ি নিয়ে যাবই। এটুকু বলেই অভিমন্যু ঘুরে দাঁড়িয়ে নিজের গাড়ির দিকে হনহন করে হাঁটতে শুরু করলেন। ইন্সপেক্টর বিপ্লবের গায়ে এই প্রকাশ্যে অববাধ্যতা উর্দির অপমান হিসাবে লাগল। ওর ভেতরের অহংকার আর ক্ষমতার গরম এই অবমাননা সহ্য করতে পারল না। কোমর থেকে ঝট করে হাতকড়াটা বের করে চিৎকার করে উঠলেন বিপ্লব, দাঁড়াও, আইন নিজের হাতে নেওয়ার চেষ্টা করবে না একদম। চারপাশের ভিড়টা তখন জ্যান্ত একটা তামাশা দেখার জন্য মুখিয়েছিল। অনন্যার গোঙানি বা ওই ছটফটানি দেখার সময় কারণেই প্রত্যেকে নিজের মোবাইল বের করে ভিডিও রেকর্ডিং করতে ব্যস্ত। তাদের শুধু একটা ভাইরাল ভিডিও চাই। এই সমাজের এমন পাথুরে সংবেদনহীনতা দুপুরের ওই চড়া রোদটার চেয়েও যেন বেশি গা পড়াচ্ছিল। অভিমন্যু যেই গাড়ির হ্যান্ডেলটা ধরে দরজা খুলতে যাবেন, ঠিক তখনই বিপ্লব পেছন থেকে এসে ওর হাতটা খপ করে ধরে ফেললেন। এক ঝটকায় ওনাকে ঘুরিয়ে দিয়ে রাগে ফুসফুসে বললেন, পুলিশের অর্ডারের ওপর কথা, এত বড় সাহস! কথা শেষ হতে না হতেই ১ সেকেন্ড সময় নষ্ট না করে বিপ্লব হাত করার একটা রিং অভিমন্যুর কবজিতে আর অন্য রিংটা গাড়ির দরজার হ্যান্ডেলের সাথে করাত করে আটকে দিলেন। লোহার সেই চেনা ঠান্ডা আওয়াজটা যেন ওই শোরগোল ভরা ধর্বতলার মোড়ে একটা অদ্ভুত স্তব্ধতা নামিয়ে আনল। একজন যুদ্ধজয়ী বীর, যিনি দেশের জন্য নিজের শরীরে শত্রু দেশের বুলেট নিয়েছেন, তিনি আজ নিজের দেশের বুকেই নিজের লোকজনের সামনে চোরের মতো হাতকড়া পরে দাঁড়িয়ে আছেন। কবজিতে লোহার ওই ঠান্ডা কামড়টা অভিমন্যুকে যতটা না কষ্ট দিচ্ছিল, তার চেয়েও ১০০০ গুণ বেশি কষ্ট দিচ্ছিল ভেতরের অপমানটা। ওর আত্মাটা যেন ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল। গাড়ির কাঁচের ওপার থেকে অনন্যা আধবোঝা যন্ত্রণাকাতর চোখে ওর দিকে তাকিয়েছিল। সেই চাহনিতে যেন একটা নীরব প্রশ্ন ছিল, সৌরভের দেশের জন্য প্রাণ দেওয়ার কি এই প্রতিদান? অভিমন্যু একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে নিজের হাতের স্মার্ট ওয়াচটার দিকে তাকালেন। তিনি জোর করে হাতকড়া ভাঙার কোনো চেষ্টা করলেন না। তার বদলে ঘড়ির স্ক্রিনে থাকা একটা নির্দিষ্ট বোতাম চেপে ধরলেন, যা কেবল চরম সংকটের মুহূর্তে ব্যবহার করা হয়। এটা ছিল একটা নীরব সংকেত, একটা প্রলয়ঙ্করী ঝড়ের পূর্বাভাস।
এদিকে চারপাশে থাকা ভিড়টা তখনও সমানে ভিডিও বানিয়ে যাচ্ছিল। কেউ কেউ অভিমন্যুকে দেখে হাসছিল, কেউ আবার পুলিশের এই বাহাদুরি দেখে তারিফ করছিল। এরা কেউই জানত না আর ঠিক ৫টা মিনিটের মধ্যে এই শহর কী ভয়ঙ্কর এক দৃশ্য দেখতে চলেছে। অভিমন্যু একদম পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। বিস্ফোরণের ঠিক আগের মুহূর্তে একটা জীবন্ত আগ্নেয়গিরি যেভাবে শান্ত থাকে, ঠিক তেমনি ওর চোখে কোনো ভয় ছিল না, কোনো লজ্জার লেশ মাত্র ছিল না, বরং সেখানে এমন এক ইস্পাত কঠিন প্রতিজ্ঞা খেলা করছিল যা এই পুরো ঘুণে ধরা ব্যবস্থার ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। দুপুরের চড়া আলো হাতকড়ার ওপর পড়ে চকচক করছিল, কিন্তু আসল আগুনটা জ্বলছিল ওর বুকে। অত্যন্ত ধীর আর থমথমে গলায় অভিমন্যু বললেন, ইন্সপেক্টর, আপনি খুব বড় একটা ভুল করে ফেললেন। বিপ্লব তখন অহংকারের এক পৈশাচিক অট্টহাসি হেসে বললেন, ভুলটা তুমি করেছ ভুঁয়ো মেজর, এবার জেলের ভাত কেমন সেটা হাড়ে হাড়ে টের পাবে। অভিমন্যু আর কোনো পাল্টা জবাব দিলেন না। তিনি শুধু একবার আকাশের দিকে তাকালেন, যেন মনে মনে সৌরভকে বললেন, ভাই, আমি আমার কথা রাখবই, তার জন্য যদি এই পুরো দুর্নীতিগ্রস্ত সিস্টেমটাকে শিকড়শুদ্ধ উপরে ফেলতে হয়, আমি সেটাই করব। চৌরাস্তার গরম আর ভেতরের উত্তেজনা তখন একদম ফুটন্ত পর্যায়ে পৌঁছে গেছে। প্রতিটা সেকেন্ড যেন এক একটা টাইম বোমার মতো টিকটিক করে এগোচ্ছিল। বাতাসের একটা ঝাপটা এসে অভিমন্যুর চুলগুলো উড়িয়ে নিয়ে গেল, কিন্তু ওর চোখ দুটো আটকে ছিল গাড়ির ভেতরে অনন্যার ওপর। অনন্যার মাথাটা ততক্ষণে সিটের ওপর একপাশে হেলে পড়েছে। শরীর বেয়ে চুইয়ে পড়া রক্তের ধারাটা ওর গাড়ির পাদানি স্পর্শ করেছে। এই দৃশ্য যে কোনো পাথরের মনকেও গলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কিন্তু ক্ষমতার গরমে অন্ধ হওয়া পুলিশ আর ওই তামাশা দেখতে থাকা হুজুরে ভিড়ের কাছে এটা ছিল স্রেফ একটা লাইভ নাটক। অভিমন্যুর বুকের ভেতর কষ্টের একটা আস্ত মহাসমুদ্র তোলপাড় করছিল। তিনি সীমান্তে দেশের চেনা শত্রু দেখেছেন, কিন্তু দেশের ভেতরে লুকিয়ে থাকা এমন ঘরের শত্রু তিনি এর আগে কখনো দেখেননি। জল, একটু জল। গাড়ির সামান্য নামানো কাঁচের ওপার থেকে অনন্যার খুব ক্ষীণ ভাঙা গলার আওয়াজটা ভেসে এলো। অভিমন্যুর কলিজাটা যেন ছিঁড়ে গেল। হাতকড়া পড়া হাতটা দিয়েই কোনো মতে পেছনের সিটে রাখা জলের বোতলটা ছুঁতে চাইলেন তিনি। ঠিক তখনই বিপ্লব এক ঝটকায় ওর হাতটা পেছন দিকে টেনে হেঁচড়ে সরিয়ে দিল। নাটক থামান্ত মশাই, যতক্ষণ না মন্ত্রীর গাড়ি পার হচ্ছে এক ফোঁটা জলও মিলবে না এখানে, এখানেই ছটফট করুন। লোকটা চরম পিশাচের মতো মুখভঙ্গি করে বলল। চোখের সামনে একটা মরতে বসা মেয়ে এক ফোঁটা জল পাচ্ছে না, আর চারপাশের পুলিশ পাহারা দিচ্ছে সেই নির্মমতাকে। অভিমন্যু নিজের মুঠিটা এত জোরে বন্ধ করলেন যে ওর হাতের আঙুলের গাঁটগুলো রক্তহীন হয়ে সাদা হয়ে গেল। নিজের সবটুকু দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন যেন ভেতরের জানোয়ারটাকে চেপে রাখতে পারেন, না হলে আজ ওর এই দুই হাতেই এই নরপশুটার জান চলে যাবে। আর্মিতে ওনাদের চরম পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখার কড়া ট্রেনিং দেওয়া হয়, কিন্তু আজ যেন ওর ধৈর্যের শেষ চামড়াটাও ছেড়ে যাচ্ছিল। নিজের গায়ের জোরে এক ঝটকায় এই লোহার হাতকড়াটা ছেড়ে ফেলা ওর কাছে কোনো ব্যাপারই ছিল না, কিন্তু ওর হাত বাঁধা ছিল আইনের শৃঙ্খলে, যে আইন আজ নিজে অন্ধ আর কালা হয়ে ঠায় দাঁড়িয়ে আছে। অনেক দূর থেকে পুলিশের সাইরেন আর মোটরবাইকের গর্জন এবার আরও তীব্র হয়ে উঠল। তার মানে মন্ত্রীর কনভয় একদম ঘাড়ে এসে পড়েছে। গোটা ধর্মতলা চত্বরে একটা অদ্ভুত দমচাপা আতঙ্ক ছড়িয়ে পড়ল। জ্যামে আটকে থাকা মানুষগুলো ভয়ে যার যার গাড়ির ভেতর আরও সিটিয়ে বসল, যেন কোনো জল্লাদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এই সমাজে সাধারণ মানুষের সম্মান যে ফুটপাতের ধুলোর চেয়েও সস্তা, আজ এই মাঝ রাস্তায় দাঁড়িয়ে সেটা ওর চোখের সামনে প্রমাণ হয়ে গেল। অভিমন্যু নিজের কবজির ওই লোহার বেড়ির দিকে তাকালেন। এটা শুধু ওর হাতের হাতকড়া ছিল না, এটা ছিল একটা বেইমান ব্যবস্থার প্রতীক। ওদিকে অনন্যার বুকটা বড্ড দ্রুত ওঠানামা করছে, নিঃশ্বাস আটকে আসছে ওর। চোখ দুটো আধভোজা, যেন জীবনের শেষ আলোটুকু নিভে যাওয়ার ঠিক আগের মুহূর্ত। অভিমন্যুর চোখ থেকে এক ফোঁটা জল গাল বেয়ে নিচে নেমে এলো। এই জল কোনো ভীরু বা কাপুরুষের জল ছিল না, এটা ছিল একটা নিরুপায় যোদ্ধার ভেতরের জমাট বাঁধার রক্ত। মনে মনে বললেন, সৌরভ, আমাকে ক্ষমা করে দিস ভাই, তোর বাচ্চাটাকে এই নিষ্ঠুর পৃথিবীতে আসার আগেই হয়তো আমি বাঁচাতে পারলাম না।
কিন্তু ঠিক সেই মুহূর্তেই ওর কবজিতে থাকা স্মার্ট ওয়াচটা একটা লাল আলো দপদপ করে জ্বলে উঠল, আর সাথে সাথে একটা হালকা বিপ শব্দ হল। ওই সামান্য টিকটিক আওয়াজটা মুহূর্তে অভিমন্যুর ভেঙে পড়া শরীরে নতুন জোর এনে দিল। ওর পাঠানো এমার্জেন্সি সিগন্যাল সরাসরি ভারতীয় সেনাবাহিনীর সেই গোপন কমান্ড সেন্টারে পৌঁছে গেছে, যারা নিজের দেশের জওয়ানদের সুরক্ষায় 1 সেকেন্ডও লস করে না। অভিমন্যু চোখের জলটা এক ঝটকায় মুছে ফেললেন। মুখের চেহারা মুহূর্তে বদলে পাথরের মতো শক্ত হয়ে গেল ওর। তিনি সোজা তাকালেন বিপ্লবের দিকে, যে লোকটা তখন একটা নোংরা অহংকারী হাসি ভাসছিল। অভিমন্যু মনে মনে জানতেন, এই লোকটার সস্তা বাহাদুরি এবার শেষ হতে চলেছে। এমন একটা ঝড় আসছে, যাই ধর্মতলার মোড়ের পুরো বাস্তবতাটাই ওলটপালট করে দেবে। ধর্মতলার ওই মোড়ে তখন যেন এক শ্মশানের নিস্তব্ধতা। শুধু পুলিশের দূরগামী সাইরেনের চড়া আওয়াজটাই বাতাস চিড়ে দিচ্ছিল। মেজর অভিমন্যুর হাতঘড়ি থেকে হওয়া ওই হালকা বিপ শব্দটা ইন্সপেক্টর বিপ্লব দত্তের কানে পৌঁছায়নি ঠিকই, কিন্তু ওই সূক্ষ্ম আওয়াজটাই অভিমন্যুর অশান্ত বুকের ভেতরের ঝড়টাকে এক মুহূর্তে শান্ত করে দিল। বিপ্লব তখন ক্ষমতার গরমে বুঁদ হয়ে আছেন। নিজের গোফে তা দিতে দিতে চরম তাচ্ছিল্যের সাথে দেখছিলেন ওই খাঁটি সৈনিককে, যাকে তিনি নিজের ক্ষমতার দপটে গাড়ির দরজার হ্যান্ডেলের সাথে হাতকড়া দিয়ে আটকে রেখেছেন। বিপ্লবের কাছে এটা যেন মস্ত বড় এক অহংকারের জয়। একজন বড় সেনা অফিসারকে প্রকাশ্য রাস্তায় ওর দৌড় বুঝিয়ে দিতে পেরেছেন। ক্ষমতার এমন সস্তা দ্যামাক ওর চোখ দুটোকে অন্ধ করে দিয়েছিল যে মাথার ওপর কি ভয়ানক বিপদ ঘনিয়ে আসছে সেটা ওর মাথাতেই ঢুকছিল না। চারপাশের হুজুগে ভিড়টা তখনও মোবাইল উছিয়ে এই তামাশা ক্যামেলাবন্দি করতে ব্যস্ত। গাড়ির ভেতর রক্তে ভেসে যাওয়া ওই মূর্তে বসা গর্ভবতী মেয়েটার জন্য বিন্দুমাত্র দয়া বা পরোয়া কারও ছিল না। নিজের দেশের মানুষের এই আদিম আর কুৎসিত সংবেদনহীনতা অভিমন্যুকে ভেতর থেকে কাঁপিয়ে দিচ্ছিল। সীমান্তে বুক চিতিয়ে শত্রুর বুলেটের মুখোমুখি হয়েছেন তিনি, কিন্তু আজ নিজের দেশের লোকেদের এই নির্মমতার সামনে দাঁড়িয়ে নিজেকে বড্ড নিরুপায় আর নিরস্ত্র লাগছিল ওর। অনন্যার নিঃশ্বাস তখন ক্রমশ ফুরিয়ে আসছিল। অভিমন্যু তীব্র যন্ত্রণায় আকাশের দিকে তাকিয়ে মনে মনে ঈশ্বরকে ডাকলেন। ঠিক তখনই সাইরেনের আওয়াজটা একদম ঘাড়ে এসে পড়ল। মন্ত্রীর ভিআইপি কনভয়টা এসে থমকালো ঠিক ওনাদের সামনে। কালো কাঁচতোলা একের পর এক দামি গাড়ি সাই সাই করে পার হয়ে যেতে লাগল। ভেতরের কোনো ক্ষমতাবান নেতাই একবারের জন্য গাড়ির কাঁচ নামিয়ে দেখার প্রয়োজন মনে করলেন না যে প্রকাশ্য রাস্তায় একটা মানুষকে কেন এভাবে পশুর মতো হাতকড়া পরানো রাখা হয়েছে। এই নেতাদের চোখে হয়তো এগুলো খুবই সাধারণ দৃশ্য, কিন্তু দেশের সীমানা পাহারা দেওয়া একজন খাঁটি সৈনিকের এই প্রকাশ্য অপমান যেন এই গোটা সিস্টেমের মুখে একটা সপাটে চড়। যে দেশের জন্য জওয়ানরা সীমান্তে জীবন অকাতারে বিলিয়ে দেন, সেই দেশের বুকেই এই দৃশ্য চরম লজ্জার। অভিমন্যুর স্থির দৃষ্টি ওই দামি গাড়িগুলোর দিকে উঠল, কিন্তু ওর চোখে কোনো রাগ বা ক্ষোভ ছিল না। তিনি ভালোভাবেই জানতেন এই পচে যাওয়া সিস্টেমের সাথে লড়ার সময় এটা নয়। এই মুহূর্তে ওর একমাত্র লক্ষ্য অনন্যাকে বাঁচানো। হাতকড়া ঠান্ডা লোহা অভিমন্যুর কবজিটাকে খুব বাজেভাবে ছিলে দিয়েছিল। চামড়া ফেটে টপ টপ করে রক্ত ঝরছিল ওর হাত বেয়ে। কিন্তু এই শরীরের কষ্টের চেয়ে নিজের এই চরম অসহায়তার কথা ভেবে ওর ভেতরের কান্নাটা বেশি ঠেলে আসছিল। তিনি আরও একবার গাড়ির আতখোলা জানলা দিয়ে অনন্যার দিকে তাকালেন। মেয়েটা ততক্ষণে পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলেছে, শরীরে কোনো নড়াচড়া নেই। অভিমন্যুর গলাটা বড্ড ভারী আর পাথরের মতো শোনাল, যার ভেতর একটা তীব্র হুঁশিয়ারি লুকিয়েছিল। কিন্তু বিপ্লব একটা কুৎসিত বাঁকা হেসে বলল, আপনার মতো লোকেদের আমি খুব ভালো করে চিনি মশাই। হাতকড়া খুললেই এখান থেকে চম্পট দেওয়ার চেষ্টা করবেন। ভিআইপি গাড়িগুলো আগে পার হতে দিন, তারপর সোজা লকআপে নিয়ে যাব। আপনার যত অফিসারগিরি আর বাহাদুরি আছে সব থানার ভেতর 1 মিনিটে ঠান্ডা করে দেব। বিপ্লবের এই চরম নির্মমতা দেখে জ্যামে আটকে থাকা ভিড়ের মধ্য থেকে এক প্রবীণ ভদ্রলোক কোনোমতে সাহস করে এগিয়ে এলেন। তিনি দুটো হাত জোর করে বিপ্লবের কাছে মিনতি করলেন, স্যার, দয়া করে একে যেতে দিন। গাড়ির ভেতরের মেয়েটা সত্যিই যন্ত্রণায় ছটফট করছে। ভগবানের দোহাই, একটুখানি মানুষ হন স্যার। কিন্তু বিপ্লব ওই বৃদ্ধ মানুষকে খুব বাজেভাবে ধমকে উঠল, পেছনে সরুন বুড়ো, পুলিশকে কাজ শেখাতে আসবেন না একদম। এই লোক আইন ভাঙছিল, আর এর কঠিনতম শাস্তি হওয়াই উচিত।
প্রবীণ মানুষটি ভয়ে গুটিয়ে পেছনের দিকে সরে গেলেন, আর চারপাশের ভিড়টা আবার বোবা হয়ে রইল। অন্যায়ের সামনেই যে সবার মুখ বুজে থাকা, এটাই যেন ওখানকার প্রতিটা মানুষের ভেতরের ভীরুতা আর পঙ্গু মানসিকতাকে নগ্ন করে দিচ্ছিল। অভিমন্যু একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে চোখ দুটো শক্ত করে বুজে নিলেন। ওর চোখের সামনে নিমেষেই ভেসে উঠল কাশ্মীরের সেই অভিশপ্ত কালো দিনটা, যেদিন সৌরভের বুকে শত্রুর বুলেট এসে লেগেছিল। ধবধবে সাদা বরফের ওপর তরতাজা লাল রক্ত চারদিকে ফিনকি দিয়ে ছড়িয়ে পড়েছিল। ডেথসের শেষ মুহূর্তে সৌরভ ওর হাতটা শক্ত করে ধরে একটা পবিত্র প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল। ওর অনাগত সন্তান যেন এই নিষ্ঠুর পৃথিবীতে কোনো দিন নিজেকে অনাথ মনে না করে। আজ সেই পবিত্র প্রতিজ্ঞা কলকাতার এই পিচ গলা তপ্ত রাজপথে ধুঁকে ধুঁকে শেষ হয়ে যাচ্ছিল। অভিমন্যুর বুকের ভেতর তখন এক প্রলয়ঙ্করী আগ্নেয়গিরি ফুটছিল, যা যে কোনো মুহূর্তে ফেটে চৌচির হয়ে যেতে পারে। ওর ইস্পাত কঠিন কবজির এক জোরালো ঝটকায় লোহার হাতকড়াটা ছিঁড়ে বাইরে বেরিয়ে আসা ওর কাছে স্রেফ বাঁ হাতের খেয়াল ছিল, কিন্তু ইন্ডিয়ান আর্মির সেই কঠোর শৃঙ্খলা আর দীক্ষা ওনাকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছিল। তিনি তো কোনো রাস্তার লুম্পেন বা অপরাধী নন, তিনি আইনের রক্ষক। ঠিক তখনই মন্ত্রীর কনভয় পুরোপুরি পার হয়ে গেল। ট্রাফিক পুলিশ অলস ভঙ্গিতে রাস্তা খুলে দিতেই মানুষ যে যার গাড়ির ইঞ্জিন স্টার্ট দিয়ে হর্ন বাজাতে বাজাতে এগিয়ে গেল। কারোর পেছনের দিকে তাকানোর 1 সেকেন্ডের ফুরসত ছিল না। যারা এতক্ষণ মোবাইলে জ্যান্ত তামাশার ভিডিও বানাচ্ছিল, তারাও চুপচাপ নিজেদের গাড়িতে বসে কেটে পড়ল। দুনিয়াটা কি অদ্ভুত রকম স্বার্থপর। রাস্তায় তখন শুধু অভিমন্যুর গাড়ি, ইন্সপেক্টর বিপ্লব আর কয়েকজন পুলিশকর্মী দাঁড়িয়ে। এক পাশে জীবনের শেষ লড়াই লড়ছে অনন্যা, আর অন্য পাশে এই নোংরা ব্যবস্থার কুৎসিত চেহারাটা, যা নিজের সস্তা দেমাগ বজায় রাখতে যে কোনো স্তর পর্যন্ত নিচে নামতে পারে। বিপ্লব ওনার এক হাবিলদারকে ইশারা করে রুক্ষ গলায় বললেন, এর গাড়িটা সিজ করো আর একে থানায় নিয়ে চলো। ওই মহিলা মারা গেলেও আমাদের কিচ্ছু যায় আসে না, পরে হাসপাতাল থেকে লোক ডেকে মর্গে পাঠানোর ব্যবস্থা করে দেব। এই নির্মম কথাগুলো অভিমন্যুর কানে ফুটন্ত সীসার মতো ঢুকল। ওর ধৈর্যের শেষ বাতটাও এবার পুরোপুরি ভেঙে গেল। তিনি বিপ্লবের দিকে এমন এক ভয়ঙ্কর খুনে দৃষ্টিতে তাকালেন যে বিপ্লবও এক মুহূর্তের জন্য ভেতর থেকে শিউরে উঠল। ওর চোখের সেই স্থির চাউনিতে মৃত্যুর এমন এক ঠান্ডা বার্তা ছিল, যা যে কোনো কাপুরুষের মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বিপ্লব মনে মনে মারাত্মক ঘাবড়ে গিয়ে অবিন্যস্ত হাতে নিজের পিস্তলের বাঁটের ওপর হাত রাখলেন। কি বললে তুমি? অভিমন্যু দাঁতে দাঁত চেপে একদম নিচু থমথমে গলায় জিজ্ঞেস করলেন। ওর গলার আওয়াজে এতক্ষণের সেই ভদ্রতা বা মিনতি আর বিন্দুমাত্র ছিল না। এটা ছিল খাঁচায় বন্দি এক রক্তাক্ত সিংহের শেষ গর্জন। বললাম যে ওই মেয়েটা মরলেও আমার কোনো পরোয়া নেই। বিপ্লব নিজের ভেতরের আকস্মিক ভয়টা ঢাকতে চড়া গলায় চিৎকার করে উঠলেন। তুমি আইন ভেঙেছ, আর এখন তোমাকে এর কড়া মাশুল দিতে হবে। বিপ্লব ভেবেছিলেন ওর এই ফাঁকা হুমকিতে অভিমন্যু বাজেভাবে ভয় পেয়ে যাবেন, কিন্তু তিনি জানতেন না যে মানুষটা মৃত্যুর চোখে চোখ রেখে কার্গিলের যুদ্ধক্ষেত্রে লড়াই করেছেন, তাকে কলকাতা পুলিশের এক সামান্য ইন্সপেক্টর শেয়ালের মতো তর্জন গর্জন করে ভয় দেখাতে পারে না। অভিমন্যু হাত কড়া পড়া হাতটা নিজের দিকে সজোরে টানলেন। গাড়ির পুরো দরজাটা মটমট করে কেঁপে উঠল। হাত কড়ার ধারালো লোহা ওর কবজি কেটে মাংসপেশি অবধি ঢুকে গেল, কিন্তু ওর চোখে কষ্টের কোনো লেশ মাত্র ছিল না। তাজা লাল রক্ত ওর আঙুল বেয়ে টপ টপ করে পিচের তপ্ত রাস্তায় পড়ছিল। সেই রক্ত মিশে যাচ্ছিল এই দেশের মাটিতে, যার স্বাধীনতা আর সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি নিজের সর্বস্ব বিলিয়ে দেওয়ার কসম খেয়েছিলেন। অভিমন্যু খুব ধীর কিন্তু প্রতিটা শব্দ চিবিয়ে চিবিয়ে বললেন, যদি অনন্যার কিছু হয়, তবে আমি এই পুরো শহর পুড়িয়ে খাক করে দেব। তুমি জানো না তুমি আসলে কাকে ঘাঁটিয়েছ। বিপ্লব রাগের মাথায় নিজের সার্ভিস পিস্তলটা খাপ থেকে বের করে নিলেন। সোজা তাক করলেন অভিমন্যুর চওড়া বুকে ঠিক মাঝখানটায়। আমাকে থ্রেট করার চেষ্টা করবে না একদম। আইনি ক্ষমতার জোরে আমি তোমাকে এখানেই গুলি করে দিতে পারি, তারপর সেলফ ডিফেন্সের একটা পরিষ্কার গল্প ফেদে কেস সাজিয়ে দেব। এই ভয়ানক দৃশ্য দেখে ওখানে দাঁড়িয়ে থাকা বাকি পুলিশকর্মীরাও কিছুটা ঘাবড়ে গেল। তারা খুব ভালো করেই জানত যে বিপ্লব নিজের আইনি সীমার বাইরে চলে যাচ্ছেন,
কিন্তু ওনাদের মধ্যে নিজের বড়বাবুকে আটকানোর মতো সাহস কারও ছিল না। অভিমন্যু পিস্তলের কালো নলটার দিকে তাকালেন আর ঠোঁটের কোণে একটা হালকা রহস্যময় হাসি ফুটে উঠল। এটা এমন এক হাড়হিম করা হাসি ছিল যা খোদ মৃত্যুকেও যেন বিদ্রূপ করছিল। অভিমন্যু চোখের পলক না ফেলে সেই তাক করা বন্দুকের সামনে পাথনের মতো শান্ত দাঁড়িয়ে রইলেন। গুলি চালাও। অভিমন্যু অত্যন্ত শান্ত আর বরফ শীতল গলায় বললেন, চালাও গুলি, শেষ করে দাও এইসব নাটক। কিন্তু মনে রেখো বিপ্লব দত্ত, আমার মৃত্যুর পর যে মহাপ্রলয় আসবে তাতে তুমি আর তোমার এই পুরো দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা খড়কুটোর মতো খড়কড় করে ভেসে যাবে। অভিমন্যুর চোখে এত ভয়ানক আর অটল আগুন জ্বলছিল যে বিপ্লবের হাতটা থরথর করে কেঁপে উঠল। তিনি নিজের গোটা চাকুরি জীবনে কোনো অপরাধীকে বন্দুকের মুখে এভাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেননি। ওর মনের ভেতর এক অদ্ভুত ভয় কাজ করতে শুরু করেছিল যে তিনি হয়তো কোনো মারাত্মক ভুল মানুষের গায়ে হাত দিয়ে ফেলেছেন। কিন্তু তার সস্তা অহংকার আর উর্দির দম্ভ তখনও ওনাকে পিছিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছিল না। তিনি কাঁপানো হাতে বন্দুক তাক করেই দাঁড়িয়ে রইলেন। ওর কপাল থেকে ঘামের ফোঁটা টপ টপ করে তপ্ত রাস্তায় পড়তে লাগল। ওদিকে গাড়ির ভেতরে অনন্যার নিঃশ্বাস তখন প্রায় বন্ধ হওয়ার উপক্রম। ওর শরীরটা ধীরে ধীরে বরফের মতো ঠান্ডা হয়ে আসছিল, আর ও পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলেছিল। রক্তক্ষরণ এত বেশি হয়ে গিয়েছিল যে গাড়ির সামনের সিটটা পুরো ভিজে লাল টকটকে হয়ে গেছে। অভিমন্যু চোখের কোণ দিয়ে সবটা টের পাচ্ছিলেন, কিন্তু পিস্তলের সামনে এই মুহূর্তে ওর হাত পা পুরোপুরি বাঁধা। সময় যেন থমকে গিয়েছিল। তিনি মনের ভেতর প্রতিটা সেকেন্ড গুলছিলেন। তিনি জানতেন নিজের হাতের স্মার্ট ওয়াচ থেকে যে এমার্জেন্সি এসওএস বার্তা তিনি সেনার ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টারে পাঠিয়েছিলেন সেটি সক্রিয় হওয়ার পর পুরো 4 মিনিট কেটে গেছে। ইন্ডিয়ান আর্মির কুইক রেসপন্স টিম কখনও লক্ষ্যভ্রষ্ট হয় না এবং 1 সেকেন্ডও সময় নষ্ট করে না। বিপ্লব অভিমন্যুর এই শান্ত মুখ দেখে ভেতর ভেতর টের পাচ্ছিলেন যে মস্ত বড় কোনো একটা ভুল হচ্ছে। তিনি হঠাৎ খেয়াল করলেন দূরে কিছু ছেলে নিজেদের ফোনে এই পুরো ঘটনার লাইভ ভিডিও বানাচ্ছিল। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে আগুনের স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ছিল। ইন্টারনেটে মানুষ পুলিশের এই জঘন্য আচরণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিচ্ছিল। দেশের একজন মেডেলপ্রাপ্ত সেনা অফিসারকে এভাবে রাস্তায় হাতকড়া পরিয়ে রাখা হয়েছে। এটা সাধারণ মানুষের জন্য ছিল এক বিরাট ধাক্কা। ভিডিওতে অনন্যার সেই ক্ষীণ, যন্ত্রণাদায়ক গোঙানিও রেকর্ড হচ্ছিল, যা যে কোনো পাথরের হৃদয়কেও গলিয়ে দিতে পারে। কিন্তু চৌরাস্তায় দাঁড়িয়ে থাকা সেই কটা পুলিশকর্মীর এই আসন্ন ডিজিটাল ঝড়ের কোনো ধারণাই ছিল না। তারা তখনও নিজেদের মিথ্যা শান আর ক্ষমতার ঠুনকো দুনিয়ায় মত্ত ছিলেন। অভিমন্যুর স্মার্ট ওয়াচের লাল বাতি এখন আরও দ্রুত গতিতে জ্বলতে শুরু করেছিল। এটা ছিল একটা কাউন্টডাউন, যা প্রতিটা সেকেন্ডের সাথে বিপ্লবের অহংকারের মৃত্যু ঘণ্টা বাজাচ্ছিল। ধ্বংসলীলা শুরু। ঠিক তখনই ইন্ডিয়ান আর্মির কমান্ড সেন্টারে তুমুল তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। অত্যাধুনিক মিলিটারি রাডার আর স্যাটেলাইট অভিমন্যুর নিখুঁত জিপিএস লোকেশন কয়েক সেকেন্ডের মধ্যে ট্রেস করে নিয়েছিল। উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা যখন সেই লাইভ ভিডিওর লিঙ্কটা দেখলেন, তখন ওনাদের ধমনীতে রক্ত ফুটতে লাগল। একজন কর্মরত মেজরের সাথে এই ধরনের আচরণ সেনাবাহিনী নিজের অস্তিত্বের উপর আঘাত বলে মনে করল। তারা সিভিল প্রশাসনের কোনো সবুজ সংকেতের পরোয়া না করেই ফোর্ট উইলিয়াম থেকে নিজেদের সবচেয়ে মারাত্মক আর প্রশিক্ষিত ব্ল্যাক ক্যাট কমান্ডো ইউনিটকে সেখানে তৎক্ষণাৎ পৌঁছানোর যুদ্ধকালীন আদেশ জারি করে দিলেন। এটা এমন এক সিদ্ধান্ত ছিল যা সিভিল প্রশাসন আর সেনাবাহিনীর মধ্যে এক ভয়ানক প্রাতিষ্ঠানিক সংঘাতের জন্ম দিতে চলেছিল। কিন্তু এই সময় কেবল একজন বীর সৈনিক আর শহীদের গর্ভবতী স্ত্রীর জীবন বাঁচানোই সেনাবাহিনীর কাছে সবচেয়ে বড় প্রোটোকল ছিল। বাকি সব নিয়মকানুন আর আইনি কাগজ পরে দেখা যাবে। এদিকে মাঝরাস্তায় বিপ্লব নিজের পিস্তলটি আবার কোনো মতে কাঁপতে কাঁপতে হোলস্টারের ভেতরে রেখে দিলেন। তিনি অভিমন্যুর একদম কাছে এসে একটা খুব নোংরা গালি দিয়ে বললেন, তোমার মতো ভুয়ো অফিসারদের কারণেই আজকাল মিলিটারির নাম খারাপ হয়। এখন যতক্ষণ না সরকারি অ্যাম্বুলেন্স আসছে, তুমি এখানেই কুকুরের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে। অভিমন্যু সরাসরি বিপ্লবের চোখের মনির দিকে তাকালেন এবং একটি বরফ শীতল হাসির সাথে বললেন, অ্যাম্বুলেন্স তো নিশ্চয়ই আসবে ইন্সপেক্টর বিপ্লব দত্ত, কিন্তু সেটি আমার জন্য নয়, সেটি তোমার আর তোমার এই সাঙ্গপাঙ্গদের জন্য আসবে।
অভিমন্যুর এই শেষ শব্দগুলোর মধ্যে এত ভয়ানক আর ইস্পাত কঠিন আত্মবিশ্বাস লুকিয়েছিল যে বিপ্লবের মেরুদণ্ড বেয়ে এক ঠান্ডা স্রোত নেমে গেল এবং ওর নতুন করে ঘাম ছুটতে শুরু করল। তিনি কিছুতেই নিজের সীমিত বুদ্ধি দিয়ে বুঝতে পারছিলেন না যে হাতকড়ায় দরজার সাথে বাঁধাই রক্তাক্ত মানুষটি এত চরম বিপদেও এমন বিধ্বংসী সাহস কোথা থেকে পাচ্ছেন। কলকাতার রাজপথে জমে থাকা রক্তের ফোঁটাগুলো যেন এক একটা জ্বলন্ত কয়লার মতো পিচের উপর আছড়ে করছিল। অনন্যার শরীরে তখন আর বিন্দুমাত্র নড়াচড়া বাকি ছিল না। মেজর অভিমন্যু সেনের হৃদয় তখন পাঁজরের ভেতর খুব জোরে ধরফর করছিল। তিনি নিজের দাঁত এত জোরে কামড়ে ধরলেন যে মাড়ি চিরে নোনা রক্ত মুখের ভেতর চলে এল। তিনি নিজের ভেতরের আদিম পশুকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করছিলেন। তিনি জানতেন যে যদি এই মুহূর্তে তিনি আইন নিজের হাতে তুলে নেন তবে তিনি সৌরভের আত্মার চোখে চিরতরে ছোট হয়ে যাবেন। অভিমন্যু একজন প্রকৃত সৈনিক ছিলেন, কোনো সাধারণ খুনি নন। ওর নিজের সেনাবাহিনী আর দেশের বিচার ব্যবস্থার ওপর পুরো ভরসা ছিল। সময় যেন হাতের মুঠো থেকে বালির মতো পিছলে যাচ্ছিল। অভিমন্যুর মনে হচ্ছিল যেন এই ভরা দুপুরেও চারপাশে এক হাড় কাঁপানো শীতকাল নেমে এসেছে, কারণ ওর হাত পা ক্রমশ অবশ হয়ে আসছিল। এটা কোনো শারীরিক দুর্বলতা ছিল না, বরং মানসিক তীব্র যন্ত্রণা ছিল। তিনি নিজের চোখের সামনে প্রিয় বন্ধুর শেষ চিহ্নকে এভাবে রাস্তার ওপর তিলে তিলে মরতে দেখছিলেন। তিনি অসহায়ভাবে আকাশের দিকে তাকিয়ে নিজের চোখ দুটো বন্ধ করে নিলেন। ওর সৌরভের সেই চিরপরিচিত হাসি মুখটি মনে পড়ছিল। আমি তোমাকে হতাশ করেছি আমার ভাই। অভিমন্যু মনে মনে ডুকরে উঠলেন। ওর চোখ থেকে অশ্রুর আরও একটি তপ্ত ফোঁটা টপকে পড়ে পিচের ওপর পলকের মধ্যে শুকিয়ে গেল। যখন সব আশা একে একে ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, ঠিক তখনই তিনি নিজের পায়ের নিচের তপ্ত মাটিতে একটি খুব হালকা কম্পন অনুভব করলেন। মাটির নিচের সেই কাঁপুনিটা এতটাই সূক্ষ্ম আর মৃদু ছিল যে ইন্সপেক্টর বিপ্লব দত্ত বা অন্য কোনো পুলিশ টের পাওয়ার কোনো চান্স ছিল না। কিন্তু যার যুদ্ধক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা আছে, সেই পোড়া খাওয়া সৈনিকের কাছে এই হালকা কম্পনটাই ছিল এক অমোঘ সংকেত। অভিমন্যু চোখ মেললেন। ওর চোখে এখন আর কোনো কষ্ট বা দ্বিধা নেই, সেখানে এখন এক অদ্ভুত ভয়ঙ্কর স্তব্ধতা। ওর পাঠানো সেই নীরব ডাকের জবাব এসে গেছে। হাতের ঘড়িটার দিকে তাকালেন। ঠিক 5 মিনিট পূর্ণ হয়েছে। সাহায্য চলে এসেছে। হঠাৎ অনেক দূর থেকে এমন একটা আওয়াজ আসতে শুরু করল যা এই শহরের চেনা যান্ত্রিক হট্টগোলের চেয়ে সম্পূর্ণ আলাদা। একটা গম্ভীর, ভারী গুড়গুড়ানি শব্দ যা সরাসরি মানুষের হাড়ের ভেতর কাঁপন ধরিয়ে দেয়। বাতাসের চেনা ছন্দটা যেন এক লহমায় বদলে গেল। ধর্মতলার মোড়ে ঘুরে বেড়ানো রাস্তার বেওয়ারাশি কুকুরগুলো এক অজানা আতঙ্কে লেজ গুটিয়ে ঘেউ ঘেউ করতে করতে যে যেদিকে পারল পালাতে শুরু করল। বিপ্লব দত্ত এবার সত্যি ঘাবড়ে গেলেন। চাতকের মতো চারদিকে তাকাতে লাগলেন। ওর নিজের সমস্ত বুদ্ধি দিয়েও উনি আন্দাজ করতে পারছিলেন না যে এই প্রলয়ঙ্করী আওয়াজটা ঠিক কোন দিক থেকে আসছে। প্রতিটা সেকেন্ড পার হওয়ার সাথে সাথে শব্দটা আরও জোরালো, আরও মারাত্মক হয়ে উঠছিল। একটা ভয়ঙ্কর ঝড় ধেয়ে আসছিল কলকাতার ওই চৌরাস্তার দিকে। সেই ভারী গুড়গুড়ানি আওয়াজটা এবার একদম ঘাড়ে চলে এসছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা প্রতিটা সাধারণ গাড়ির জানালার কাঁচ এই অদ্ভুত কাঁপুনিতে থরথর করে কাঁপছিল। বিপ্লব দত্ত রীতিমতো আতঙ্কে চারদিকে তাকাতে লাগলেন। ওর মনে হচ্ছিল হয়তো কোনো জোরালো ভূমিকম্প শুরু হয়েছে। কিন্তু এই কাঁপুনি মাটির নিচ থেকে নয়, আসছিল রাস্তার ওপার থেকে। ঠিক তখনই সামনের বাতাসে ধুলোর এক বিশাল মেঘ আকাশ ছুলে উড়তে দেখা গেল। আর সেই ধুলোর মেঘ চিরে ইন্ডিয়ান আর্মির গাঢ় সবুজ রঙের তিনটে ভারী সাজোয়া গাড়ি পুরো স্পিডে চৌরাস্তার ব্যারিকেড লক্ষ্য করে ধেয়ে এলো। তাদের সেই ভয়ঙ্কর ইঞ্জিনের গর্জন চারপাশের আকাশ বাতাসকে কাঁপিয়ে দিচ্ছিল। এই দৃশ্য ওখানে উপস্থিত সবার মনে এক চরম আতঙ্ক তৈরি করল। বিশাল ওই মিলিটারি গাড়িগুলো কোনো রকম ওয়ার্নিং দেওয়া বা ব্রেক কষার তোয়াক্কা না করেই পুলিশের লোহার ব্যারিকেডগুলোকে তাসের ঘরের মতো বাতাসে উড়িয়ে দিল। পুলিশের যে জিপ গাড়িটি রাস্তার মাঝখানে আড়াআড়িভাবে দাঁড় করানো ছিল, সেটিকে একটি সাজোয়া গাড়ি সামান্য ধাক্কায় এক খেলনার মতো একপাশে সরিয়ে দিল। চৌরাস্তায় উপস্থিত হাজারো মানুষ এই নজিরবিহীন সামরিক অ্যাকশন দেখে ভয়ে যে যেদিকে পারল ছুটতে লাগল। ইন্সপেক্টর বিপ্লবের কপাল বেয়ে এবার ভয়ের ঘাম স্রোতের মতো নামতে শুরু করেছে। ওর পুরো শরীর কাঁপছে থরথর করে।
নিজের স্বপ্নেও এই লোকটা কখনো ভাবেনি যে একজন মানুষকে হাতকড়া পরানোর এই আইনি অহংকারের পরিণতি এতটা ভয়ানক হতে পারে। সেনাবাহিনীর গাড়িগুলো এসে অভিমন্যুর সাদা গাড়িটার চারপাশে খুব আক্রমণাত্মকভাবে কর্কশ শব্দে ব্রেক কষে থামল। গাড়িগুলো থামিতেই সেগুলোর ভারী স্টিলের দরজাগুলো একযোগে খুলে গেল, আর ভেতর থেকে কুইক রিঅ্যাকশন টিমের কমান্ডোরা বিদ্যুতের গতিতে বাইরে বেরিয়ে এলো। তারা প্রত্যেকে আধুনিক অস্ত্রে সজ্জিত, মুখে কালো ট্যাকটিক্যাল মাস্ক আর হাতে মারাত্মক সব অটোম্যাটিক অ্যাসল্ট রাইফেল। তাদের প্রতিটা নিখুঁত মুভমেন্ট পরিষ্কার বুঝিয়ে দিচ্ছিল যে তারা নিজেদের অফিসারের জন্য যে কোনো দূর পর্যন্ত যেতে প্রস্তুত। পুরো চৌরাস্তাটা কয়েক সেকেন্ডের মধ্যে এক আস্ত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে গেল। যে পুলিশগুলো কিছুক্ষণ আগেও ক্ষমতার নোংরা গরমে বুঁদ হয়ে সাধারণ মানুষকে পোকামাকড় ভাবছিল, তারা এখন ভয়ে নিজের জায়গায় পাথরের মূর্তির মতো জমে গেল। কমান্ডোরা ততক্ষণে রণকৌশল মেনে অভিমন্যুর গাড়ির চারপাশে একটা নিরেট নিরাপত্তা বলয় তৈরি করে নিয়েছে। তাদের রাইফেলের কালো নলগুলো সোজা তাক করা ছিল ট্রাফিক পুলিশদের আর ইন্সপেক্টর বিপ্লব দত্তের বুকের মাঝখানে। একজন কমান্ডো ওর ভারী মেটালিক গলায় কড়া ওয়ার্নিং দিয়ে বলল, কেউ নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ার চেষ্টা করবেন না। বিপ্লবের হাত থেকে ওর সার্ভিস পিস্তলটি ফসকে মাটিতে পড়ে গেল। এতক্ষণে ওর হাড়ের মজ্জায় মজ্জায় ঢুকে গেছে যে উনি আসলে কোন জ্বলন্ত আগ্নেয়গিরিতে হাত দিয়ে ফেলেছেন। ভিড়ের মধ্যে যারা এতক্ষণ মোবাইল উঁচিয়ে জ্যাংতো তামাশার ভিডিও বানাচ্ছিল, ওনাদের হাতগুলো ভয়ে ঠান্ডা হয়ে নিচে নেমে গেল। এমন দৃশ্য কলকাতার রাস্তা এর আগে কোনো দিন দেখেনি। সেই সশস্ত্র কমান্ডোদের মাঝখান থেকে একজন দীর্ঘদেহী ইস্পাত কঠিন মিলিটারি অফিসার বুটের ভারী শব্দ তুলে বাইরে বেরিয়ে এলেন। ইনি আর কেউ নন, কর্নেল বিক্রমজিৎ, অভিমন্যুর পুরনো এবং অত্যন্ত প্রিয় সিনিয়র অফিসার। ওর চোখের মণিতে তখন এক বিধ্বংসী রাগ। যখন তিনি অভিমন্যুকে নিজেরই দেশের রাজপথে গাড়ির হ্যান্ডেলের সাথে হাতকড়ায় রক্তাক্ত অবস্থায় বাঁধা দেখতে পেলেন, ওর ধমনীর রক্ত টকবক করে ফুটতে লাগল। দেশের একজন লড়াকু বীরকে নিজেরই মানুষের মাঝে এইভাবে চরম অপমানিত হতে দেখা ওনার মতো একজন প্রবীণ অফিসারের পক্ষে অসহনীয় ছিল। তিনি দ্রুত শক্ত পায়ে এগিয়ে এলেন এবং অভিমন্যুর সামনে দাঁড়িয়ে বুক চিতিয়ে ওনাকে এক কড়া মিলিটারি স্যালুট করলেন। এই স্যালুটটা আসলে ছিল ওই গোটা দুর্নীতিগ্রস্ত পুলিশ প্রশাসনের গালে এক সপাটে আছড়ে পড়া জোরালো চড়। মেজর সেন, আপনি ঠিক আছেন? কর্নেল বিক্রমজিৎ খুব ভারী গমগমে গলায় জিজ্ঞেস করলেন। অভিমন্যু মুখে কোনো কথা বললেন না, শুধু ব্যথাতুর চোখে গাড়ির ভেতরের সিটের দিকে ইশারা করলেন। কর্নেল এক পলকেই পরিস্থিতির ভয়াবহতা আর অনন্যার মরমর অবস্থাটা আঁচ করে নিলেন। তিনি ওর এক জওয়ানকে তখনই একটা বোল্ট কাটার নিয়ে আসার নির্দেশ দিলেন। কয়েক মুহূর্তের মধ্যেই সেই ভারী হাইড্রোলিক বোল্ট কাটার দিয়ে হাতকড়ার শক্ত লোহার শিকল এক কোপে কেটে দুটুকরো করে দেওয়া হল। অভিমন্যুর হাত দুটো অবশেষে মুক্ত হল, কিন্তু ধারালো লোহার ঘষায় ওর কবজি থেকে তখনও ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল। কর্নেল এবার বিপ্লবের দিকে এমন এক চাবুকের মতো তীক্ষ্ণ চোখে তাকালেন যা ওকে জ্যান্ত পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য যথেষ্ট। বিপ্লব ভয়ে নিজের জায়গায় কেমন যেন কুঁকড়ে গেল। এরই মধ্যে মিলিটারির একটা মেডিকেল টিমও সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে পৌঁছে গেল। দুজন অভিজ্ঞ মিলিটারি ডাক্তার দ্রুত গাড়ির পেছনের দরজা খুলে অনন্যাকে পরীক্ষা করতে শুরু করলেন। অনন্যার পালস তখন খুবই দুর্বল ও অচেতন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ছিল। ডাক্তাররা তখনই ওকে পোর্টেবল অক্সিজেন মাস্ক পরালেন আর লাইফ সেভিং ইঞ্জেকশন দিতে শুরু করলেন। অভিমন্যুর চোখে আবার আশার আলো জ্বলে উঠল। তিনি জানতেন ওর বোনের মতো অনন্যা আর সৌরভের অনাগত সন্তান এখন সম্পূর্ণ নিরাপদ আর দক্ষ হাতে আছে। মিলিটারির ডাক্তাররা যে কোনো মূল্যে ওদের দুজনকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবেন। কর্নেল বিক্রমজিৎ এখন ইন্সপেক্টর বিপ্লবের মুখোমুখি দাঁড়িয়ে। কর্নেলের বিশাল চেহারা আর ওর উর্দির দাপটের সামনে বিপ্লবকে একটা নগণ্য বামনের মতো লাগছিল। কার পারমিশনে তুমি একজন অন ডিউটি সেনা অফিসারকে মাঝ রাস্তায় হাতকড়া পরিয়েছ? কর্নেলের এই প্রশ্নটা কোনো বজ্রপাতের চেয়ে কম ছিল না। বিপ্লবের মুখ থেকে তখন একটা শব্দও বেরোচ্ছিল না। ওর সমস্ত ক্ষমতার দেমাগ এক পলকে ধুলোয় মিশে গেল। সে শুধু কাঁপতে কাঁপতে নিজের দুহাত জোড় করে লাইভ ক্যামেরার সামনে দাঁড়িয়ে রইল। যে পুলিশ অফিসারটা কয়েক মিনিট আগেও নিজেকে ওই রাস্তার ভগবান ভাবছিল, সে এখন এক জবুথবু অপরাধীর মতো প্রাণ ভিক্ষা চাচ্ছিল। স্যার, আমি জানতাম না ইনি আইন ভেঙেছিলেন। মন্ত্রীর কনভয় আসছিল। কর্নেল তাকে মাঝপথেই থামিয়ে দিয়ে কড়া গলায় বললেন,
কোনো মন্ত্রীর দামি গাড়িবহর এই দেশের একজন সাধারণ মানুষের জীবনের চেয়ে বেশি দামি নয়। আর তুমি শুধু একজন অফিসারেরই অপমান করনি বিপ্লব দত্ত, তুমি পুরো ইন্ডিয়ান আর্মির পবিত্র উর্দির অবমাননা করেছ। ওর এই কড়া কথাগুলো পুরো চৌরাস্তায় প্রতিধ্বনিত হচ্ছিল, আর জ্যামে আটকে থাকা মানুষগুলো গভীর স্তব্ধতায় সব শুনছিল। সোশ্যাল মিডিয়ায় চলতে থাকা সেই লাইভ ভিডিওটা ততক্ষণে সারা দেশে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। কোটি কোটি মানুষ এই নির্মম অন্যায় আর তারপর মিলিটারির এই প্রলয়ঙ্করী অ্যাকশন নিজেদের স্ক্রিনে সরাসরি দেখছিল। ইন্টারনেটে সাধারণ মানুষের জমাট বাঁধা ক্ষোভ ফেটে পড়ল। সারা দেশের মানুষ পুলিশের এই বর্বরতার বিরুদ্ধে সরব হল। দেশের বড় বড় ন্যাশনাল নিউজ চ্যানেলগুলো তাদের রেগুলার প্রোগ্রাম বন্ধ করে এই ঘটনার লাইভ টেলিকাস্ট শুরু করে দিল। কলকাতায় সেনাবাহিনী আর পুলিশ মুখোমুখি এই লাল রঙের ব্রেকিং নিউজটা প্রতিটা টিভি স্ক্রিনে জ্বলজ্বল করছিল। মাত্র 5 মিনিটে একটা সাধারণ জ্যামের ঘটনা জাতীয় সংকটের রূপ নিয়ে নিল। দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রক আর প্রতিরক্ষা মন্ত্রকের ফোনগুলো একটানা বাজতে শুরু করল। সিভিল প্রশাসনের উচ্চস্তরের কেউই বুঝতে পারছিল না যে এই নজিরবিদৃশ্য পরিস্থিতি কিভাবে সামলানো যাবে। কর্নেল নিজের জওয়ানদের কড়া নির্দেশ দিলেন, যতক্ষণ না মিলিটারির অ্যাম্বুলেন্স নিরাপদে অনন্যাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হচ্ছে, ততক্ষণ বাইরের কোনো সিভিলিয়ান বা পুলিশকে এই পেরিমিটারের ভেতর ঢুকতে দেওয়া না হয়। কমান্ডোরা সঙ্গে সঙ্গে বুটের শব্দে পুরো এলাকাটা কর্ডন করে সিল করে দিল। ট্রাফিক পুলিশের যতজন জওয়ানেরা সেখানে ছিল, সবাইকে অস্ত্রের মুখে রাস্তার এক কোণায় হাত ওপরে তুলে দাঁড় করিয়ে দেওয়া হলো। এটা ছিল ক্ষমতার এক অবিশ্বাস্য আর উল্টো রূপ। যারা এতক্ষণ আইনের ভুয়ো দোহাই দিয়ে উর্দির আড়ালে গুন্ডাগিরি করছিল, আজ তারা আসল ডিসিপ্লিন আর পাওয়ারের সঠিক মানে হাড়ে হাড়ে টের পাচ্ছিল। অভিমন্যু নিজের কবজির তীব্র যন্ত্রণার কথা ভুলে অনন্যার গাড়ির পাশে ঠাই দাঁড়িয়ে রইলেন। ডাক্তাররা খুব দ্রুত হাত চালাচ্ছিলেন। একজন ডাক্তার বাইরে এসে জানালেন যে অনন্যাকে এক্ষুনি কমান্ড হাসপাতালে নিয়ে যেতে হবে, হাতে সময় খুব কম। অভিমন্যু কর্নেলের দিকে তাকালেন। কর্নেল গম্ভীরভাবে মাথা নেড়ে সাই দিলেন। মিলিটারির অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটা সাথে সাথে সামনে ডাকা হলো। জওয়ানরা খুব সাবধানে অনন্যাকে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সের ভেতর শিফট করে দিলেন। অভিমন্যুও আরেক সেকেন্ড দেরি না করে ওর সাথে অ্যাম্বুলেন্সের ভেতর বসে পড়লেন। ওর বুক তখনও খুব জোরে ধরফর করছিল। অনন্যার জীবনের আসল লড়াইটা যে কেবল শুরু হচ্ছিল। অ্যাম্বুলেন্সের সাইরেন চৌরাস্তার সেই নিস্তব্ধতাকে আবার চিরে দিল। কর্নেল নির্দেশ দিলেন অ্যাম্বুলেন্সকে হাসপাতাল পর্যন্ত ফুল ট্যাকটিক্যাল সিকিউরিটি দেওয়া হোক। দুটো বিশাল সাজোয়া গাড়ি অ্যাম্বুলেন্সের সামনে আর পেছনে এসকর্ট হিসেবে ফুল স্পিডে চলতে লাগল। যে পুলিশ প্রশাসন কিছুক্ষণ আগে অনন্যার অ্যাম্বুলেন্সকে রাস্তা দিতে অস্বীকার করেছিল, আজ ঠিক সেই রাস্তা দিয়েই মিলিটারির এই বিশেষ গাড়িবহর পূর্ণ দাপট আর শক্তির সাথে সমস্ত ট্রাফিক রুখে পার হচ্ছিল। অভিমন্যু গাড়ির পেছনের কাঁচ দিয়ে একবার ওদিকে তাকালেন। বিপ্লব দত্ত তখনও মাটিতে হাঁটুর ওপর ভর দিয়ে অপরাধীর মতো বসেছিল। ওর চোখে নিজের কৃতকর্মের জন্য তীব্র অনুশোচনা আর আসন্ন ধ্বংসের ভয় স্পষ্ট। অ্যাম্বুলেন্স চলে যাওয়ার পরেও চৌরাস্তায় মিলিটারি উত্তেজনা বিন্দুমাত্র কমেনি। কর্নেল বিক্রমজিৎ আর ওর কমান্ডো দল তখনও সেখানে এক চুলো না নড়ে উপস্থিত ছিলেন। তারা পুলিশদের জিম্মি করেননি ঠিকই, তবে নিজেদের জায়গা থেকে এক পাও নড়ার পারমিশন দেননি। ওদিকে কলকাতা পুলিশের বড় বড় কর্তারা ততক্ষণে সাইরেন বাজিয়ে ঘটনাস্থলের দিকে হন্তদন্ত হয়ে ছুটছেন। পুলিশ কমিশনার যখন এই খবরটা পেলেন, ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। একজন মাত্র অহংকারী অফিসারের চরম মূর্খতা আজ পুরো পুলিশ মহলের ১০০ বছরের সম্মানকে এক ধাক্কায় ধুলোয় মিশিয়ে দিয়েছে। এই কলঙ্ক সহজে ধুয়ে মুছে সাফ করার মতো ছিল না। যে সাধারণ মানুষের ভিড় একটু আগে অভিমন্যুকে নিয়ে আড়ালে মজা নিচ্ছিল বা ভিডিও বানাচ্ছিল, এখন পরিস্থিতি উল্টে যেতেই তারা আর্মির সমর্থনে আকাশ ফাটানো স্লোগান দিতে শুরু করে দিল। আমাদের সমাজের এই এক চেনা দুমুখ রূপ। সবসময় শুধু শক্তিশালী মানুষের সামনেই এরা হাঁটু গেড়ে মাথা নত করে। ভিড়ের মধ্যে থেকে কিছু মানুষ তো সরাসরি বিপ্লব দত্তকে লক্ষ্য করে যাতায় গালিগালাজ শুরু করে দিল। বিপ্লবের মাথা তখন লজ্জায় আর ভয়ে মাটির সাথে মিশে গেছে। সে নিজের জীবনেও ভাবেনি যে তার পদের এই দেমাক তাকে একদিন এই চরম অপমানের মুখে এনে দাঁড় করাবে। একজন গর্ভবতী মেয়ের তীব্র যন্ত্রণাকে বুড়ো আঙুল দেখিয়ে ক্ষমতা জাহির করার এই ভয়ঙ্কর পাপ এখন তার সামনে এক জ্যান্ত দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল।
মিডিয়ার ক্যামেরাগুলো এখন সব দিক থেকে চৌরাস্তায় ফোকাস করছিল। রিপোর্টাররা চিঁচিয়ে চিঁচিয়ে এই ঘটনার প্রতিটা রোমাঞ্চকর বিবরণ লাইভ দিচ্ছিলেন। দেশের প্রতিটা নাগরিক এখন জানতে চাইছিল যে ওই সেনা অফিসারটি আসলে কে ছিলেন, আর পুলিশ কেন ওর সাথে এমন পশুর মতো আচরণ করল। সোশ্যাল মিডিয়ায় #জাস্টিস ফর সোলজার মুহূর্তের মধ্যে দেশ জুড়ে ট্রেন্ড হতে শুরু করে। এটা আর শুধু অভিমন্যুর ব্যক্তিগত লড়াই ছিল না, বরং এটা হয়ে দাঁড়িয়েছিল দেশের সেই সমস্ত লাখো জওয়ানদের সম্মানের লড়াই যারা সীমান্তে আমাদের সুরক্ষার জন্য নিজেদের জীবন বাজি রাখে। ঠিক তখনই দূর থেকে লাল বাতি জ্বালিয়ে পুলিশের কয়েকটি বড় গাড়ি সেখানে এসে ব্রেক কষল। গাড়ি থেকে কলকাতার জয়েন্ট কমিশনার অফ পুলিশ বাইরে বেরিয়ে এলেন। ওর কপালে চিন্তার গভীর ভাঁজ। তিনি যেমনই দেখলেন মিলিটারির কমান্ডোরা নিজেদের অটোমেটিক রাইফেল লোড করে সোজা তাক করে আছে, তিনি এক পলকে বুঝে গেলেন যে পুরো বিষয়টা তাদের কন্ট্রোলের সম্পূর্ণ বাইরে চলে গেছে। তিনি সাথে সাথে বাকি পুলিশদের পিছু হটার কড়া নির্দেশ দিলেন এবং নিজে 2 হাত ওপরে তুলে ধীরে ধীরে কর্নেল বিক্রমজিতের দিকে এগোতে লাগলেন। তিনি পরিস্থিতিকে আর বেশি রক্তক্ষয়ী হতে দিতে চাইছিলেন না। জয়েন্ট কমিশনার কর্নেলের একদম কাছে এসে অত্যন্ত বিনীতভাবে বললেন, কর্নেল সাহেব, আমি জানি আমাদের অফিসারের মস্ত বড় ভুল হয়ে গেছে। আমরা এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত করব এবং দোষীকে কঠোরতম শাস্তি দেব। দয়া করে আপনি আপনার জওয়ানদের এবার ব্যারাকে ফিরিয়ে নিন। কিন্তু কর্নেলের ভেতরের ক্ষোভ তখনও বিন্দুমাত্র শান্ত হয়নি। তিনি বরফ শীতল গলায় চিবিয়ে চিবিয়ে বললেন, এটা কেবল একটা সাধারণ ভুল নয় কমিশনার সাহেব, এটা উর্দির নোংরা গরমে করা একটা অত্যন্ত ঘৃণ্য আর অমার্জনীয় অপরাধ। যদি আমার কমান্ডো দল সময় মতো এখানে না পৌঁছত, তবে আজ এই রাস্তায় এদেশের 2 জন নাগরিকের প্রাণ চলে যেত। কর্নেলের প্রতিটা কথা একদম নির্মম সত্যি ছিল। জয়েন্ট কমিশনারের কাছে এই যুক্তির সামনে দাঁড়িয়ে কথা খণ্ডন করার মতো কোনো আইনি জবাব ছিল না। তিনি বিপ্লব দত্তের দিকে তীব্র রাগে তাকালেন। বিপ্লবের এই চরম বোকামি আজ পুরো ডিপার্টমেন্টের মাথা সারা দেশের সামনে লজ্জায় ঝুঁকিয়ে দিয়েছে। কমিশনার তখনই নির্দেশ দিলেন যে ইন্সপেক্টর বিপ্লব দত্তকে চাকরি থেকে সাসপেন্ড করা হোক এবং তাকে ওখানেই লকআপে নেওয়ার ব্যবস্থা করা হোক। নিজেরই সহকর্মীদের হাতে হাতকড়া পরার সময় বিপ্লব ডুকরে কেঁদে উঠল। নিজের পরিবার, নিশ্চিত চাকরি আর সামাজিক সম্মান এক লহমায় শেষ হয়ে যাওয়ার তীব্র ভয় তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কিন্তু এখন আর অনুশোচনা করে কোনো লাভ নেই। সময় পুরোপুরি পার হয়ে গেছে। বিপ্লবকে ঠিক সেই লোহার হাতকড়াতেই বাধা হল যা কিছুক্ষণ আগে সে নিজে অত্যন্ত অহংকারের সাথে অভিমন্যুর হাতে পরিয়েছিল। নিয়তির কি নিষ্ঠুর অথচ একদম নিখুঁত বিচার! যে মানুষ ক্ষমতার গরম দেখিয়ে একজন অসহায় মানুষকে প্রকাশ্য রাস্তায় বেঁধে রেখেছিল, আজ সে নিজেই সেই রাস্তায় একজন সাধারণ অপরাধীর মতো হাতকড়ায় বাঁধা অবস্থায় দাঁড়িয়ে। ওখানে উপস্থিত হাজারো মানুষ এই নাটকীয় দৃশ্যটিও নিজেদের মোবাইলে বন্দী করে নিল। বিপ্লবের চোখে তখন জল, কিন্তু সেখানে উপস্থিত কারও মনেই তার জন্য বিন্দুমাত্র দয়া বা সহানুভূতি অবশিষ্ট ছিল না। কর্নেল বিক্রমজিৎ দেখলেন পরিস্থিতি এখন অনেকটাই কন্ট্রোলে চলে এসেছে। পুলিশ প্রশাসন নিজেদের মস্ত বড় ভুল নিঃশর্তে মেনে নিয়েছে, আর দোষী অফিসারকেও অ্যারেস্ট করা হয়েছে। তিনি এবার ওর জওয়ানদের অস্ত্র নামানোর নির্দেশ দিলেন, যদিও কমান্ডো বাহিনী তখনও পুরোপুরি অ্যালার্ট। কর্নেল কমিশনার তো পরিষ্কার জানিয়ে দিলেন এই নজিরবিহীন ঘটনার একটা কমপ্লিট রিপোর্ট তিনি আজই ডিফেন্স মিনিস্ট্রিতে পাঠাচ্ছেন। কমিশনারও নিরুপায় হয়ে মাথা নেড়ে সায় দিলেন। এই ঘটনাটা শুধু একটা শহরের মোড়ে ঘটে যাওয়া সাধারণ ট্রাফিক জ্যামের গল্প ছিল না, এটা ছিল ক্ষমতার গরমে অন্ধ হয়ে যাওয়া পুরো সিস্টেমের গালে একটা মস্ত বড় থাপ্প। আস্তে আস্তে চৌরাস্তায় জমে থাকা কৌতূহলী ভিড়টা পাতলা হতে শুরু করল। ট্রাফিক ব্যবস্থা আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। আর্মির সাজোয়া গাড়িগুলো এবার ধীর গতিতে নিজেদের বেসের দিকে রওনা দিল। উত্তপ্ত পিচের রাস্তায় কেবল রক্তের কিছু শুকনো লাল দাগ রয়ে গিয়েছিল, যেন নীরব সাক্ষ্য দিচ্ছিল যে কিছুক্ষণ আগে এখানে ক্ষমতার কি ভয়ানক আর নোংরা খেলা হয়ে গেছে। অভিমন্যুর একাকী লড়াই আর ইন্ডিয়ান আর্মির সেই 5 মিনিটের প্রলয়ঙ্কলী অ্যাকশন কলকাতার ইতিহাসের পাতায় চিরতরে খোদাই হয়ে গেল। এখন সারা দেশের কোটি কোটি মানুষের নজর গিয়ে আটকে ছিল কমান্ড হসপিটালের সেই ওটির দরজার দিকে, যেখানে একটা নতুন জীবন মৃত্যুর সাথে ওর শেষ লড়াইটা লড়ছিল।
মিলিটারির অ্যাম্বুলেন্সটা শহরের ফাঁকা রাস্তা দিয়ে ঝড়ের গতিতে ছুটছিল। ওটার সাইরেনের আওয়াজ এখন আর কোনো সাধারণ ওয়ার্নিং ছিল না, ওটা ছিল একটা জীবন বাঁচানোর মরিয়া আকুতি। ভেতরের পরিবেশ তখন চরম থমথমে। অভিমন্যু অনন্যার বরফের মতো ঠান্ডা হয়ে যাওয়া হাতটা নিজের 2 হাতের তালু দিয়ে খুব শক্ত করে ধরে রেখেছিলেন। ডাক্তাররা অনবরত ওকে কৃত্রিম অক্সিজেন আর লাইফ সেভিং ইঞ্জেকশন দিয়ে যাচ্ছিলেন, কিন্তু অনন্যার অবস্থার কোনো উন্নতি দেখা যাচ্ছিল না। মনিটরে ওর হার্ট রেটের গ্রাফ ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছিল। অভিমন্যুর চোখের সামনে কাশ্মীরের সেই ভয়ানক স্মৃতিগুলো আবার এক এক করে ভেসে উঠতে লাগল। সেখানেও সে ঠিক এভাবেই সৌরভের হাত ধরে বরফের ওপর বসেছিল যখন সৌরভ নিজের জীবনের শেষ নিঃশ্বাসটুকু নিচ্ছিল। অভিমন্যু নিজেকে বারবার মনে মনে অভিশাপ দিচ্ছিলেন, সে কি আবারও নিজের সবচেয়ে কাছের মানুষকে মৃত্যুর মুখে ঢলে পড়া থেকে আটকাতে পুরোপুরি ব্যর্থ হবে? নিজেকে বড্ড অসহায়, বড্ড নিরস্ত্র লাগছিল ওর। হাত করার ঘষায় কেটে যাওয়া কবজিগুলোর রক্তমাখা ক্ষতগুলো ওনাকে বিন্দুমাত্র যন্ত্রণা দিচ্ছিল না, আসল তীব্র কষ্ট তো হচ্ছিল ওর আত্মায়। একজন শহীদ ভাইয়ের গর্ভবতী স্ত্রীকে এই নিষ্ঠুর সমাজ আর প্রশাসনের হাত থেকে বাঁচাতে ও কি তবে শেষ পর্যন্ত হেরেই যাবে? কয়েক মিনিটের মধ্যেই অ্যাম্বুলেন্সটা মিলিটারির কমান্ড হাসপাতালের মেইন ভিআইপি গেটে পৌঁছে গেল। সেখানে আগে থেকেই কর্নেল র্যাঙ্কের ডাক্তার আর নার্সদের একটা বিশেষ টিম এই এমার্জেন্সি সিচুয়েশনের জন্য রেডি হয়ে দাঁড়িয়েছিল। গাড়ি থামতেই স্ট্রেচারটা খুব দ্রুত বাইরে বের করে করিডোর দিয়ে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হলো। অভিমন্যু নিজের রক্তাক্ত পোশাকে ওদের পেছনে পেছনে দৌড়াচ্ছিলেন, কিন্তু অপারেশন থিয়েটারের দরজার সামনে আসতেই মিলিটারি নিয়ম অনুযায়ী ওনাকে আটকে দেওয়া হলো। ওটির ওপরের লাল বাতিটা দপ করে জ্বলে উঠল, আর ভারী স্টিলের দরজাটা বন্ধ হয়ে গেল। অভিমন্যু সব শক্তি হারিয়ে ওখানেই হাসপাতালের ঠান্ডা মেঝেতে ধপাস করে বসে পড়লেন। ওর গায়ের আর্মি শার্ট আর হাত দুটো তখন অনন্যার রক্তে মাখামাখি। ওর কাছে এই মুহূর্তে সবকিছু একটা ভয়ানক অবাস্তব দুঃস্বপ্নের মতো মনে হচ্ছিল। হাসপাতালের বাইরে চত্বরটাও ততক্ষণে একটা আস্ত যুদ্ধক্ষেত্রে বদলে গেছে। বড় বড় নিউজ চ্যানেলের অভিভ্যান আর সাংবাদিকদের উপচে পড়া ভিড় হাসপাতালের গেটে জটলা পাকিয়েছিল। সারা দেশের মানুষ ততক্ষণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে গেছে যে গর্ভবতী মহিলাকে পুলিশ উর্দির গরম দেখিয়ে রাস্তায় মরার জন্য ফেলে রেখেছিল, তিনি আর কেউ নন, কার্গিল যুদ্ধের বীর শহীদ ক্যাপ্টেন সৌরভের বিধবা স্ত্রী। এই একটা খবর পুরো দেশের মানুষের আবেগে আর জাতীয়তাবোধে যেন বারুদের মতো আগুন ধরিয়ে দিল। হাজার হাজার সাধারণ মানুষ মোমবাতি হাতে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসতে শুরু করলেন, আর সেই দুর্নীতিগ্রস্ত পুলিশ ব্যবস্থাকে ধিক্কার দিতে লাগলেন যারা এই চরম পাপ করেছে। ওদিকে স্বরাষ্ট্রমন্ত্রকের পুলিশ সদর দপ্তরেও এক ভয়ানক তোলপাড় শুরু হয়ে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি পুলিশ কমিশনারকে ফোন করে নিজের তীব্র ক্ষোভ আর অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট ভাষায় আল্টিমেটাম দিয়ে দিয়েছেন যে যদি সেই শহীদের স্ত্রী বা ওর অনাগত সন্তানের বিন্দুমাত্র কিছু হয়ে যায়, তবে সরকারের গদি পর্যন্ত উল্টে যেতে পারে। ক্ষমতার সেই চিরস্থায়ী চেয়ার এবার প্রবলভাবে টলতে শুরু করেছিল। অন্যদিকে সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা সাফ জানিয়ে দিয়েছেন তারা তাদের একজন মেডেলপ্রাপ্ত জওয়ান এবং তাদের বীর শহীদ পরিবারের এই চরম সামাজিক অপমানকে কোনো মূল্যেই হালকাভাবে মেনে নেবেন না। এটা ছিল আসলে দুটো ভিন্ন প্রাতিষ্ঠানিক শক্তির এক মস্ত বড় এবং বিপজ্জনক সংঘাত। একদিকে ছিল সেই সিভিল সিস্টেম যা সবসময় পলিটিক্যাল পাওয়ার আর মন্ত্রীদের চাটুকারিতায় লিপ্ত থাকতে ভালোবাসে, আর অন্যদিকে ছিল সেই সুশৃঙ্খল সেনাবাহিনী যারা কেবল দেশের সার্বভৌমত্ব আর নিজেদের পবিত্র কর্তব্যের জন্য বাঁচে। এই উভয়ের মধ্যে এখন এক সরাসরি আর প্রকাশ্য স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গেছে। সেনাবাহিনীর জেনারেল পদমর্যাদার একজন বড় অফিসার নিজে ফোর্ট উইলিয়াম থেকে সরাসরি হাসপাতালে পৌঁছে গেছেন। তিনি হাসপাতালের বাইরে অপেক্ষারত শত শত মিডিয়ার ক্যামেরার সামনে দাঁড়িয়ে স্পষ্ট আর কড়া বয়ান দিলেন। ইন্ডিয়ান আর্মি নিজের প্রত্যেকটি সৈনিক এবং তাদের পরিবারের সম্মান ও জীবন রক্ষা করতে খুব ভালো করেই জানে। ওর এই একটা লাইনের সংক্ষিপ্ত বিবৃতি পুরো পুলিশ প্রশাসন ও সরকারের ওপর মানসিক চাপ আরও 1000 গুণ বাড়িয়ে দিল। এখন প্রত্যেকেই কেবল ঈশ্বরের কোনো অলৌকিক ঘটনার আশা করছিল। এরই মাঝে লালবাজারের একটা অত্যন্ত ঠান্ডা আর অন্ধকার নির্জন লকআপের কুঠুরিতে সদ্য বরখাস্ত হওয়া ইন্সপেক্টর বিপ্লব দত্ত মেঝেতে মাথা নিচু করে বসেছিল। তার গা থেকে পুলিশের গর্বের উর্দি খুলে নেওয়া হয়েছিল, এবং সে এখন আইনি খাতায় কেবলই একজন সাধারণ কয়েদি।
কয়েক ঘন্টা আগেও যে অহংকারের ক্রূর হাসি তার মুখে নাচছিল তা এখন পুরোপুরি উধাও। তার সেই জায়গাটুকু দখল করে নিয়েছে এক গভীর অন্ধকার আতঙ্ক আর ভয়ানক অনুশোচনা। সে বারবার নিজের মনের ভেতর সেই ফেলে আসা মুহূর্তটার কথা ভাবছিল, যখন সে অভিমন্যুর সামরিক পরিচয় আর আকুতিকে একটা সস্তা অজুহাত বা নাটকের বাজে রসিকতা ভেবে উড়িয়ে দিয়েছিল। এখন তাকে নিজের সেই ক্ষণিকের বোকামির জন্য জীবনে সবচেয়ে ভারী মূল্য চোকাতে হচ্ছে। বিপ্লবের চোখের সামনে বারবার সেই সাদা গাড়ির পেছনের সিটের দৃশ্যটি ভেসে উঠছিল, সেই সিটটা যা পুরোপুরি তরতাজা লাল রক্তে ভিজে লাল হয়ে গিয়েছিল। সেই পবিত্র রক্ত কোনো অপরাধী বা দাগী আসামির ছিল না, বরং এমন এক অসহায় মহিলার ছিল যার স্বামী দেশের অখণ্ডতা রক্ষা করতে গিয়ে নিজের জীবন অকালে বিলিয়ে দিয়েছেন। বিপ্লব এখন লকআপের অন্ধকারে বসে প্রতিটা সেকেন্ডে উপলব্ধি করতে পারছিল যে সে কেবল একটি সাধারণ ট্রাফিক নিয়মই ভাঙেনি, বরং ক্ষমতার দম্ভে সে মানবতার গলা টিপে হত্যা করেছে। তার নিজের কোমরে ঝুলে থাকা সেই পিস্তলটার প্রতিও এখন তীব্র ঘৃণা হতে শুরু করেছে, যা সে একজন নিরস্ত্র আর নিরুপায় দেশপ্রেমিক সৈনিকের চওড়া বুকে তাক করার ধৃষ্টতা দেখিয়েছিল। তার মনে পড়ছিল কিভাবে অভিমন্যু তার সামনে একটু জলের জন্য হাত জোড় করে মিনতি করেছিলেন, কিন্তু সে নিজের মিথ্যে অহংকারের নেশায় অন্ধ হয়ে একজন ছটপট পড়তে থাকা গর্ভবতী নারীকে এক ফোঁটা জল পর্যন্ত পান করতে দেয়নি। এই ভয়ঙ্কর পাপের কথা ভেবেই বিপ্লবের নিজের গায়ে লোম খাড়া হয়ে গেল। সে নিজের হাতেই নিজের সাজানো জীবন, উজ্জ্বল ক্যারিয়ার আর নিজের নিষ্পাপ পরিবারের সামাজিক সম্মানকে এক নিমেষে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে। লকআপের বাইরে ডিউটিতে বসে থাকা কিছু কনস্টেবল নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছিল যে যদি হাসপাতালে ওই মহিলার প্রাণ চলে যায় তবে বিপ্লব দত্তের ওপর সরাসরি ৩০২ ধারায় খুনের মামলা দায়ের হবে। এটা নিজের কানে শুনতেই বিপ্লব লকআপের লোহার রড ধরে ডুকরে কেঁদে উঠল, কিন্তু আইন আর নিয়তির আদালতে এখন তার এই কান্নার আর কোনো মূল্য বা ক্ষমা অবশিষ্ট ছিল না। কমান্ড হাসপাতালের সেই নিস্তব্ধ আর শান্ত বারান্দায় সময় যেন পুরোপুরি থমকে গিয়েছিল। অভিমন্যু তখনও অপারেশন থিয়েটারের বাইরে সেই একই ভঙ্গিতে মেঝেতে বসেছিলেন। ওর কবজির রক্ত এতক্ষণে শুকিয়ে কালচে হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু ওর হৃদয়ের ভেতরের ক্ষত আরও বেশি গভীর ও রক্তাক্ত হয়ে উঠেছিল। একজন মিলিটারি নার্স এসে ওর কবজির ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ বাঁধার চেষ্টা করলেন, কিন্তু অভিমন্যু নিজের শরীরে কোনো ব্যথাই অনুভব করতে পারছিলেন না। ওর পুরো মনোযোগ কেবল সেই বন্ধ দরজার ওপর জ্বলতে থাকা লাল বাতির দিকে নিবদ্ধ ছিল। তিনি নিজের মনের ভেতর ঈশ্বরের সাথে এক অদৃশ্য লড়াই লড়ছিলেন, মনে মনে প্রশ্ন করছিলেন যে কেন সব সময় ভালো আর সত্যবাদী মানুষদেরই নিয়তির সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। সৌরভ দেশের জন্য নিজের শেষ রক্তবিন্দু ঝরিয়েছিল, আর তার বদলে এই সভ্য সমাজ তার স্ত্রীকে এক ফোঁটা জলের জন্য রাস্তায় ছটফট করাল। অভিমন্যুর মনে এই চরম তিক্ত চিন্তাভাবনাগুলো বারবার আসছিল। তিনি সেই আধুনিক সমাজকে ভেতর থেকে ঘৃণা করতে শুরু করেছিলেন, যারা কেবল সোশ্যাল মিডিয়ায় দেশপ্রেমের লোক দেখানো বড় বড় স্ট্যাটাস দেয়, কিন্তু বাস্তব জীবনে একজন শহীদের পরিবারের ন্যূনতম সুরক্ষাও করতে পারে না। সেখানে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন সিনিয়র সামরিক কর্মকর্তা অভিমন্যুর কাছে এলেন এবং ওর কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দেবার চেষ্টা করলেন, কিন্তু অভিমন্যু কারোর কথাই নিজের কানে শুনতে পারছিলেন না। তিনি সম্পূর্ণ ভিন্ন এক শূন্যতার সাগরে পুরোপুরি হারিয়ে গিয়েছিলেন। ওদিকে হাসপাতালের বাইরের রাস্তায় ততক্ষণে জনতার বিচারের দাবিতে এক বিশাল গণবিক্ষোভ দানা বেঁধে উঠেছে। হাজার হাজার মানুষ হাতে মোমবাতি আর প্ল্যাকার্ড নিয়ে পুলিশ হেডকোয়ার্টারের দিকে শান্ত কিন্তু দৃঢ় পায়ে পদযাত্রা শুরু করেছিলেন। একটা মাত্র ছোট ঘটনা পুরো দেশের ঘুমিয়ে থাকা বিবেককে হঠাৎ করেই এক জোরালো ঝাঁকুনি দিয়ে জাগিয়ে দিয়েছিল। প্রত্যেকেই সেই নোংরা ভিআইপি কালচারের অবসান দাবি করছিল, যা একজন সাধারণ নির্দোষের জীবনকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেয়। পরিস্থিতি বেগতিক দেখে সরকার তড়িঘড়ি একটা জরুরি ক্যাবিনেট বৈঠক ডাকল এবং মন্ত্রীর সেই কনভয়ের গতিবিধি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিল। কিন্তু কাগজের কলমে করা এই তদন্ত কি একটা হারিয়ে যাওয়া প্রাণকে কখনো ফিরিয়ে আনতে পারত? হাসপাতালের ভেতরে অনন্যার জটিল অপারেশন চলতে চলতে ততক্ষণে ৩ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেছে। ওটির বাইরের প্রতিটি মিনিট অভিমন্যুর কাছে এক একটি যুগের সমান মনে হচ্ছিল।
তিনি সৌরভকে শেষ বিদায় জানানোর সময় কথা দিয়েছিলেন যে নিজের জীবন দিয়ে হলেও ওর সন্তানকে এই পৃথিবীতে আগলে রাখবেন। কিন্তু আজ তিনি নিজেকে বড্ড অসহায় আবিষ্কার করলেন। তার এই সামরিক আদর্শের মূল্য কি? তার সেনাবাহিনীর এত বছরের কঠিন ট্রেনিংই বা কী কাজে লাগল, যদি সবকিছু একটা দুর্নীতিগ্রস্ত সিস্টেমের নোংরা দেওয়ালের কাছে এসে এভাবেই হেরে যায়? এই জ্বলন্ত প্রশ্নটা ওর ভেতরটাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল। তিনি নিজের 2 হাত দিয়ে মুখটা পুরোপুরি ঢেকে নিলেন। হঠাৎ অপারেশন থিয়েটারের ওপরে জ্বলতে থাকা লাল বাতিটা দপ করে নিভে গেল। ভারী স্টিলের দরজা খুলে প্রধান মিলিটারি সার্জন ক্লান্ত পায়ে বাইরে বেরিয়ে এলেন। ওর মুখে মারাত্মক মানসিক ক্লান্তি আর অপারেশনের ধকল স্পষ্ট। অভিমন্যু তৎক্ষণাৎ নিজের জায়গা থেকে এক লাফে উঠে দাঁড়ালেন এবং প্রায় দৌড়ে ডাক্তারের সামনে গিয়ে পৌঁছলেন। ওর ঠোঁট দুটো কাঁপছিল, গলা দিয়ে কোনো স্পষ্ট আওয়াজ বেরোচ্ছিল না। সেখানে উপস্থিত বাকি সেনা অফিসারেরাও ডাক্তারের চারপাশে এসে দাঁড়ালেন। পুরো করিডরে এমন এক ভারী নিস্তব্ধতা ছেয়ে গেল যা যে কোনো মানুষের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সবার নিঃশ্বাস তখন পুরোপুরি আটকে গেছে। ডাক্তার নিজের চোখ থেকে চশমাটা খুললেন এবং একটা দীর্ঘশ্বাস ফেললেন। মেজর সেন, ডাক্তার খুব ধীর ও গম্ভীর গলায় বলতে শুরু করলেন, আমরা আমাদের চিকিৎসা বিজ্ঞানের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি। অনন্যা দেবীর ভেতরের অবস্থা আমাদের প্রাথমিক অনুমানের চেয়েও অনেক বেশি জটিল আর খারাপ ছিল। রাস্তায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পেশেন্ট গভীর শকে চলে গিয়েছিলেন। ডাক্তারের এই শুরুর নেতিবাচক কথাগুলো অভিমন্যুর পায়ের তলা এক নিমেষে কেড়ে নিল। ওর মনে হলো যেন কেউ ওর বুকের ভেতর সরাসরি একটা ধারালো খঞ্জর ঢুকিয়ে দিয়েছে। তিনি দেওয়ালের ভর নিয়ে কোনো মতে নিজেকে সোজা করে দাঁড় করিয়ে রাখলেন। ও কি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে ডাক্তার? অভিমন্যুর গলা এতটাই ধীর আর অস্ফুট ছিল যে তিনি নিজেই তা কষ্টে শুনতে পাচ্ছিলেন। ডাক্তার দ্রুত মাথা নেড়ে আশ্বস্ত করলেন, না মেজর, আমরা অলৌকিকভাবে অনন্যার জীবন বাঁচিয়ে নিতে পেরেছি। তবে তিনি এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নন। অতিরিক্ত ট্রমার কারণে তাকে আগামী 48 ঘণ্টা পর্যন্ত আইসিইউতে কড়া লাইফ সাপোর্ট পর্যবেক্ষণে রাখা হবে। এই কথাটি শুনতেই অভিমন্যুর চোখ থেকে স্বস্তির অশ্রু বাঁধ ভেঙে নেমে এলো। এটা কোনো ভয়ের জল ছিল না, এটা ছিল চরম স্বস্তি আর কৃতজ্ঞতার কান্না। তিনি দুহাত জোর করে সেই ডাক্তারকে নিঃশব্দে ধন্যবাদ জানালেন। আর সৌরভের বাচ্চাটা? অভিমন্যু বুক ঢিপঢিপ করতে করতে নিজের আসল প্রশ্নটা করলেন। ডাক্তারের মুখে এবার একটা হালকা হাসির সাথে দুশ্চিন্তার রেখাও ফুটে উঠল। বাচ্চাটা সময়ের অনেক আগেই, মানে প্রিমেচিওর জন্ম নিয়েছে মেজর। ফুসফুস পুরোপুরি তৈরি না হওয়ায় ওর শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, আর শরীরের ওজনও স্বাভাবিকের চেয়ে অনেক কম। আমরা ওকে এনআইসিইউ এর বিশেষ ইনকিউবেটরে কড়া সুরক্ষায় রেখেছি। তবে একটা কথা বলবো মেজর, বাচ্চাটা একজন সত্যিকারের ফাইটার। ঠিক তার বীর বাবার মতোই সে নিজের জীবনের জন্য খুব শক্ত লড়াই লড়ছে। অভিমন্যু এবার হাসপাতালের জানালা দিয়ে ওপরের আকাশের দিকে তাকালেন এবং মনে মনে ওর প্রয়াত বন্ধু সৌরভকে স্মরণ করলেন। সৌরভের রক্তের অংশ আজ এই নিষ্ঠুর স্বার্থপর দুনিয়ায় পা রাখতেই জীবনের প্রথম ভয়ানক যুদ্ধটা শুরু করে দিয়েছে। এই স্বস্তির খবরটা মুহূর্তের মধ্যে হাসপাতালের বাইরে অপেক্ষারত শত শত মিডিয়ার কাছে পৌঁছে গেল। পুরো দেশ যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। দেশের সব বড় বড় নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ ফ্ল্যাশ হতে লাগল যে শহীদের স্ত্রী আর সন্তান দুজনেই এই কঠিন যুদ্ধে বেঁচে আছে, কিন্তু জীবন মৃত্যুর লড়াই এখনও জারি রয়েছে। এই খবরটা মানুষের ভেতরের ক্ষোভকে কিছুটা শান্ত করলেও ন্যায়ের দাবি কিন্তু বিন্দুমাত্র কমেনি। দেশের প্রত্যেকেই চাইছিল ওই অহংকারী পুলিশ অফিসারটা যেন তার এই পশুর মতো কৃতকর্মের জন্য বিন্দুমাত্র ছাড় না পায় এবং আইনের সর্বোচ্চ কঠোর শাস্তি ভোগ করে। লকআপের ভেতরে বন্দী বিপ্লব দত্তকেও ডিউটিতে থাকা একজন সেন্ট্রি এই খবরটা দিল। লাইভ এটা নিজের কানে শুনতেই বিপ্লব লকআপের অন্ধকার মেঝেতে হাঁটু গেড়ে ধপাস করে পড়ে গেল আর ডোকরে কাঁদতে লাগল। সে ওপরওয়ালার কাছে হাজারবার শুকরিয়া আদায় করল যে তার মাথায় অন্তত দুটো নিষ্পাপ মানুষের খুনের দাগ লাগেনি। কিন্তু সে এটাও খুব ভালো করে জানত তার নিজের জীবন আর কখনোই আগের মতো সম্মানজনক হবে না। সে নিজের হাতেই নিজের ইজ্জত, চাকরি আর কেরিয়ারের গলা টিপে ধরেছিল। নিজের কর্মের ফল সে হাতে নাতে পাচ্ছিল। সমাজে এখন তাকে কেবল একজন নিষ্ঠুর, সংবেদনহীন আর অমানবিক দানব হিসেবেই চেনা হবে। আর একটা জ্যান্ত মানুষের জন্য এর চেয়ে বড় শাস্তি আর কিছুই হতে পারে না।
অভিমন্যুকে কিছুক্ষণের জন্য বিশেষ স্যানিটাইজড পোশাক পরিয়ে এনআইসিইউতে যাওয়ার পারমিশন দেওয়া হয়েছিল। তিনি কাছের দেয়ালের ওপাশ থেকে অতি সাবধানে ওই ছোট্ট শিশুটিকে দেখছিলেন, যে অনেকগুলি সূক্ষ্ম নল আর আধুনিক মেশিনের তারের মাঝে শুয়েছিল। বাচ্চাটা এতটাই ছোট আর নরম ছিল যে অভিমন্যুর এক হাতের তালুর ভেতরেই অনায়াসে এঁটে যাবে। তার ছোট্ট বুকটা অক্সিজেনের টানে খুব দ্রুত ওঠানামা করছিল। সে নিজের অমূল্য জীবনের জন্য এমন এক কঠিন যুদ্ধ লড়ছিল, যে যুদ্ধ সম্পর্কে তার এখনও কিছুই জানা নেই। অভিমন্যু কাছের দেওয়ালে নিজের হাতকড়ার দাগ লেগে থাকা হাতটি রাখলেন এবং ভেতর থেকে অনুভব করলেন যে এই বাচ্চাটি কেবল অনন্যার একার নয়, এই বাচ্চাটি এখন ওর নিজেরও সন্তান। এই সন্তান পুরো ইন্ডিয়ান আর্মির গর্ব এবং এই পুরো দেশের আমানত। অভিমন্যু মনে মনে এক নতুন বজ্রকঠিন সংকল্প নিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি এই বাচ্চাটিকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তুলবেন, যে কখনো কোনো দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার সামনে ভয় পাওয়ার বদলে তার চোখের দিকে তাকিয়ে লড়াই করতে শিখবে, যে অন্যায়ের বিরুদ্ধে সব সময় সমাজে। হাসপাতালের বাইরে তখনও মানুষের উপচে পড়া ভিড় মোমবাতি জ্বালিয়ে শান্তভাবে বসেছিল। একজন বীর সৈনিকের চরম অসহায়ত্ব আজ পুরো শাসন ব্যবস্থাকে আয়নার সামনে দাঁড় করিয়ে তার আসল নোংরা রূপটা দেখিয়ে দিয়েছে। এই কাহিনী এখন আর শুধু কলকাতার একটা রাস্তার ট্রাফিক জ্যামের সাধারণ ঘটনা ছিল না, বরং এটা হয়ে উঠেছিল সত্য, ন্যায় আর ক্ষমতার অন্ধ অহংকারের মধ্যকার এক ঐতিহাসিক মহাসংগ্রাম। কমান্ড হাসপাতালের শান্ত আর ঠান্ডা বারান্দায় এক অদ্ভুত বিষণ্ণতা ছেয়েছিল। সাদা দেওয়ালগুলোর মাঝের এই কৃত্রিম নিস্তব্ধতা অভিমন্যুর মনকে ক্রমশ অস্থির করে তুলছিল। তিনি করিডরের প্লাস্টিক বেঞ্চে মাথা নিচু করে বসেছিলেন। ওনার উর্দিতে লেগে থাকা অনন্যার বুকের রক্ত এতক্ষণে শুকিয়ে গাঢ় খয়েরি রঙের হয়ে গেছে। শারীরিক ক্লান্তির চেয়েও আজ ওনার ভেতরের সৈনিক আত্মা অনেক বেশি ক্লান্ত। তিনি সশরীরে কলকাতার এই হাসপাতালে উপস্থিত ছিলেন ঠিকই, কিন্তু ওনার অবচেতন মন ওনাকে এই শহরের কোলাহল থেকে টেনে নিয়ে গেছে মাইল মাইল দূরে, কাশ্মীরের বরফে ঢাকা সেই প্রত্যন্ত উপত্যকায়। ওটাই ছিল সেই ভয়ানক আর অভিশপ্ত জায়গা, যেখানে তিনি ওনার জীবনের সবচেয়ে ভালো বন্ধু আর ভাইয়ের মতো যুদ্ধক্ষেত্রের সঙ্গীকে চিরতরে হারিয়েছিলেন। অভিমন্যুর সেই ভয়ানক রাতের কথা আজও খুব স্পষ্ট মনে আছে, যখন কনকনে ঠান্ডা বাতাস বরফের ধারালো বুলেটের মতো এসে মুখে বিঁধছিল। শত্রুপক্ষ হঠাৎ করেই রাতের অন্ধকারে পাহাড়ের ওপর থেকে ওদের ছোট দলটার ওপর অতর্কিতে হামলা চালিয়েছিল। ভারী বুলেটের কান ফাটানো আওয়াজ উপত্যকার শান্ত পরিবেশকে চিরে খান খান করে দিচ্ছিল। সৌরভ এক মুহূর্তও সময় নষ্ট করেনি। নিজের জীবনের তোয়াক্কা না করে সামনে থেকে নিজের দলের নেতৃত্ব দিচ্ছিল। ওর সেই বিরচিত চেহারায় মৃত্যুর কোনো ভয় বা দ্বিধা ছিল না, বরং সেখানে ছিল একজন সত্যিকারের দেশপ্রেমিক যোদ্ধার দৃঢ় সংকল্প। অভিমন্যুও ওর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অন্ধকার বাংকারে দাঁড়িয়ে লড়ছিলেন। সীমান্তে জীবন আর মৃত্যুর মাঝে কেবল একটা ছিটকে আসা বুলেটেরই ব্যবধান থাকে। সৌরভ সবসময় ওদের পুরো রেজিমেন্টের জওয়ানদের কাছে এক টুকরো প্রাণ খোলা আড্ডার মতো ছিল। সে ভীষণ প্রাণবন্ত আর নির্ভীক স্বভাবের ছেলে ছিল। যখনই কোনো তরুণ জওয়ান নিজের বাড়ি বা পরিবারের কথা মনে করে রাতের অন্ধকারে কাঁদত, সৌরভই তাকে বুকে টেনে নিয়ে নতুন করে লড়ার সাহস জোগাত। সে সবসময় বলত, এই বিশাল দেশটাই তো আমাদের সবচেয়ে বড় পরিবার ভাই, এর জন্য মরতে পারাটাও ভাগ্যের। কিন্তু সেই অভিশপ্ত কালো রাতে নিয়তি হয়তো অন্য কিছুই নিষ্ঠুরভাবে ঠিক করে রেখেছিল। শত্রুর একটা স্নাইপারের বুলেট রাতের অন্ধকার চিরে সরাসরি সৌরভের চওড়া বুকের মাঝখানে এসে লাগল। ও এক তীব্র ধাক্কায় বাংকার থেকে ছিটকে গিয়ে কনকনে ঠান্ডা বরফের ওপর আছড়ে পড়ল। ওই একটা দৃশ্য অভিমন্যুর বুকটাকে চিরতরে ঝাঁঝরা করে দিয়েছিল। সাদা বরফের ধবধবে চাদরের ওপর তরতাজা লাল রক্ত খুব দ্রুত ছড়াতে শুরু করেছিল। বুলেটের সেই বৃষ্টির মাঝেই অভিমন্যু নিজের জীবনের পরোয়া না করে বাংকার থেকে পাগলের মতো দৌড়ে সৌরভের রক্তাক্ত শরীরের কাছে গিয়ে পৌঁছলেন। তিনি নিজের প্রিয় বন্ধুর মাথাটা কোলের ওপর তুলে নিলেন। সৌরভের নিঃশ্বাস তখন খুব দ্রুত ফুরিয়ে আসছিল।
মুখ দিয়ে রক্ত ঝরছিল। সে তার রক্তমাখা কাঁপতে থাকা হাতটা অভিমন্যুর দিকে বাড়িয়ে দিল, আর ওর হাতটা শেষবারের মতো শক্ত করে ধরে নিল। সৌরভের চোখে নিজের মৃত্যুর কোনো ভয় বা আফসোস ছিল না, বরং নিজের রেখে যাওয়া স্ত্রী অনন্যা আর গর্ভের অনাগত সন্তানের জন্য এক গভীর যন্ত্রণাদায়ক দুশ্চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছিল। ওই শেষ মুহূর্তটা ছিল বড্ড বুক ফাটা। অভিমন্যু, আমার ভাই! সৌরভ হাঁপাতে হাঁপাতে কোনো মতে শব্দগুলো উচ্চারণ করেছিল। আমি হয়তো আর কোনোদিন আমার বাচ্চার মুখ নিজের চোখে দেখতে পারব না রে। আমার অনন্যাকে এই স্বার্থপর দুনিয়ায় কখনো একা ফেলে দিস না ভাই। ওকে আর আমার অনাগত বাচ্চাকে সবসময় নিজের জীবন দিয়ে আগলে রাখিস, এইটুকুই চাওয়া। অভিমন্যু নিজের চোখের জল ধরে রাখতে না পেরে অঝরে কাঁদতে কাঁদতে সৌরভের হাত ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলেন। নিজের শরীরের শেষ নিঃশ্বাস আর রক্তের শেষ বিন্দু দিয়ে হলেও তিনি সৌরভের এই শেষ কথা অক্ষরে অক্ষরে রক্ষা করবেন। এরপর সৌরভ একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের চোখ দুটো চিরতরে বন্ধ করে নিল। কাশ্মীরের ওই নামহীন উপত্যকায় আরও একজন বীর জওয়ান ভারতমাতার কোলে দেশের জন্য শহীদ হয়ে নিজের নাম ইতিহাসের পাতায় অমর করে গেল। অভিমন্যু আজও যখন নিজের ক্লান্ত চোখ দুটো বন্ধ করেন, তখন নির্জন অন্ধকারে সৌরভের ওই শেষ কথাগুলোই প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। আজ যখন অভিমন্যু নিজের হাত করার দাগ লেগে থাকা ছিলে যাওয়া কবজি আর শুকনো রক্তমাখা হাত দুটোর দিকে তাকালেন, তখন ওর মনের কোণে এক তীব্র হাহাকার জেগে উঠল। ওর মনে হল সৌরভকে দেওয়া সেই পবিত্র কথা রাখতে এই পচে যাওয়া সমাজের কাছে তিনি বুঝি পুরোপুরি হেরে গেছেন। তিনি দেশের সীমান্তে তো বুক চিতিয়ে শত্রুদের মারণাস্ত্রের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং জিতেও এসেছিলেন, কিন্তু নিজেরই স্বাধীন দেশে একটা দুর্নীতিগ্রস্ত আর অমানবিক ব্যবস্থার নোংরা বেড়াজালের কাছে তিনি আজ হেরে যাচ্ছিলেন। ওর মনের ভেতর এই একটা আফসোস আর তীব্র আক্রোশ বারবার ধাক্কা দিচ্ছিল যে আমজনতা আর সমাজের সুরক্ষার জন্য সৈনিকরা সীমান্তে নিজেদের জীবন আর যৌবন বাজি রাখে, সেই সমাজ ভেতর থেকে কতটা ফাঁপা, স্বার্থপর আর মেরুদণ্ডহীন হয়ে গেছে। আজকের দিনে রাজপথে একটা ভিআইপি গাড়িবহরের ঠুনকো শানের কাছে সাধারণ মানুষের জীবনের দাম পোকামাকড়ের চেয়েও কম। অভিমন্যুর এই মুহূর্তে ইন্সপেক্টর বিপ্লব দত্তের ওপর ততটা রাগ হচ্ছিল না যতটা রাগ হচ্ছিল এই পুরো পচে যাওয়া ঘুণে ধরা সিস্টেমের ওপর। এটা এমন এক অন্ধ শাসন ব্যবস্থা যা সাধারণ মানুষকে কেবল পায়ের তলার ধুলো মনে করে আর ক্ষমতার নগ্ন দম্ভের সামনে আমৃত্যু হামাগুড়ি দিতে শেখায়। অভিমন্যু নিজের দেশের জন্য সীমান্তে শত্রুর গুলি খাওয়া অত্যন্ত গর্বের সাথে মেনে নিয়েছিলেন, কিন্তু নিজেরই স্বাধীন দেশের পুলিশের হাত থেকে প্রকাশ্য রাজপথে হাতকড়া পড়া ওর এত বছরের অর্জিত সামরিক সম্মানের ওপর এক মস্ত বড় থাপ্পড় ছিল। এই কুৎসিত সামাজিক অপমান শত্রুর বিষাক্ত বুলেটের চেয়েও ওর আত্মায় অনেক বেশি গভীর ক্ষত দিয়ে গিয়েছিল। ওর বারবার সেই তামাশা দেখতে থাকা বিবেকহীন ভিড়ের কথা মনে পড়ছিল, যারা একটু সাহায্যের হাত না বাড়িয়ে নিজেদের মোবাইল ফোন দিয়ে এই চরম যন্ত্রণার ভিডিও বানাচ্ছিল। ওই ফাঁপা আধুনিক মানুষদের চোখে কোনো দয়া বা ন্যূনতম মনুষ্যত্ব ছিল না। তারা সবাই নিজেদের ডিজিটাল লাইক আর ভিউয়ের দুনিয়ায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে একজন ছটফট করতে থাকা আসন্ন প্রসব বেদনায় কাতর মায়ের আর্তচিৎকার পর্যন্ত তাদের কানে পৌঁছচ্ছিল না। আধুনিক সমাজের এই চরম সংবেদনশীলতাই আজ দেশের সবচেয়ে বড় অভ্যন্তরীণ শত্রু হয়ে দাঁড়িয়েছে। অভিমন্যু শূন্য করিডরে বসে ভাবছিলেন, ক্যাপ্টেন সৌরভ কি এই পঙ্গু সমাজের সুরক্ষার জন্যই নিজের জীবনটা বিলিয়ে দিয়েছিল? এই স্বার্থপর আত্মকেন্দ্রিক দুনিয়াকে বাঁচানোর জন্যই কি রোজ সীমান্তে আমাদের বীর জওয়ানরা নিজেদের তাজা রক্ত ঢেলে শহীদ হচ্ছেন? যখন অভিমন্যু সৌরভের মৃতদেহ তেরঙ্গায় মুড়িয়ে সসম্মানে ওর দেশের বাড়িতে ফিরিয়ে এনেছিলেন, তখন সৌরভের মা আর অনন্যান সেই বাকরুদ্ধ নিথর আর্তনাদ আজও অভিমন্যুর বুকটাকে ভেঙে খান খান করে দেয়। অনন্যা সেদিন নিজের চোখের জল পাথরের মতো চেপে রেখেছিলেন, কারণ ওর গর্ভে বেড়ে ওঠা সৌরভের শেষ চিহ্নকে পৃথিবীর বুকে আনার জন্যে ওনাকে মনের শক্তি যোগাতে হতো। সেই নিজের স্বামীর এই মহান আত্মত্যাগকে অত্যন্ত গর্বের সাথে মেনে নিয়েছিল। অভিমন্যু সেদিন সৌরভের চিতার সামনে দাঁড়িয়ে মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন তিনি অনন্যার চোখে আর কখনো জল আসতে দেবেন না,
কিন্তু আজ ওর নিজের গাড়ির সিটেই অনন্যা রক্তে মাখামাখি হয়ে ক্ষমতার মোহে অন্ধ এক ইন্সপেক্টরের সামনে জীবনের ভিক্ষে চাচ্ছিল। এই তীব্র অপরাধ বোধ আর চিন্তাই মেজর অভিমন্যু সেনকে আজ হাসপাতালের নির্জন বারান্দায় ভেতর থেকে তিলে তিলে কুড়ে কুড়ে খাচ্ছিল। হাতকড়ার ওই ঠান্ডা লোহা কেবল অভিমন্যুর কবজিকেই নয়, বরং একজন সত্যিকারের সৈনিকের আত্মাকেও যেন বেঁধে ফেলেছিল। যে সিপাহী কখনো মৃত্যুর সামনেও মাথা নোয়ায়নি, তাকে একজন বেঈমান পুলিশ ভরা রাস্তায় অপমান করল। অভিমন্যুর বুকে তখন একটা আস্ত আগ্নেয়গিরি জ্বলছিল। সে চাইলে সেই মুহূর্তেই নিজের খালি হাতে ওই পুলিশের প্রাণ কেড়ে নিতে পারত, কিন্তু ওনাকে ওর কঠোর শৃঙ্খলা আর সেনাবাহিনীর সেই মহান নিয়মগুলো হাত ধরে আটকে রেখেছিল। তিনি হিংসার সহজ পথ বেছে নেননি, বরং নিজের সহ্য শক্তির চরম সীমার পরিচয় দিয়েছিলেন। ধর্ম আর কর্তব্যের মাঝের এই লড়াই সবসময় অত্যন্ত ভয়ানক হয়। অভিমন্যুর কাছে নিজের ধর্ম কেবল দেশের সীমানা রক্ষা করাই ছিল না, বরং দেশের ভেতর দিনের পর দিন বেড়ে ওঠা এই দুর্নীতিগ্রস্ত রাক্ষসদের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচানোও ছিল। বিপ্লব দত্তের মতো পুলিশরা ক্ষমতার নোংরা নেশায় এতটাই অন্ধ হয়ে গেছে যে তাদের নিজেদের আসল কর্তব্যের কোনো জ্ঞানই অবশিষ্ট নেই। তারা আজ রক্ষকের বেশে ভক্ষক হয়ে উঠেছে। অভিমন্যু আজ নিজেকে আইনের সামনে শান্ত রাখলেন, যাতে এই দেশের অন্ধ সিস্টেমকে তার আসল বাস্তব আর সত্যটা কড়াভাবে দেখানো যায়। হাসপাতালের ঠান্ডা বারান্দায় এক মিলিটারি নার্সের জুতোর আওয়াজ অভিমন্যুকে ওর গভীর স্মৃতি থেকে হঠাৎ বাস্তবে ফিরিয়ে আনল। তিনি নার্সকে অনন্যার অবস্থা সম্পর্কে অত্যন্ত ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু নার্স কেবল খুব ধীর গতিতে মাথা নেড়ে জানাল যে তিনি এখনও আশঙ্কাজনক অবস্থায় আছেন। অভিমন্যু ক্লান্ত পায়ে উঠে কাছেই একটা বড় কাঁচের জানলার কাছে গিয়ে দাঁড়ালেন। বাইরে কলকাতা শহরের ঝলমলে রঙিন আলোগুলো চকমক করছিল। এই শহর কখনো ঘুমায় না, কিন্তু এর মানুষদের ভেতরের মানবতা আজ খুব গভীর ঘুমে তলিয়ে গেছে। বাইরের এই যান্ত্রিক শোরগোল এখন অভিমন্যুর একেবারেই ভালো লাগছিল না। ওই উঁচু উঁচু ইমারত আর চওড়া রাজপথগুলো দেখে ওর মনে অনেক জ্বলন্ত প্রশ্ন উঠছিল। এই বিলাসবহুল প্রাসাদগুলোতে থাকা মানুষেরা কি আদেও জানে যে তাদের সুরক্ষিত রাতের অমূল্য দাম সীমান্তে কে নিজের রক্ত দিয়ে চুকিয়েছে? যখন তারা নিজেদের এসি ঘরের নরম বিছানায় আরামে ঘুমায়, তখন কোনো এক ফৌজি -ডিগ্রি তাপমাত্রায় বরফের চূড়ায় দাঁড়িয়ে একলা পাহারা দিচ্ছে। এই মানুষদের কাছে দেশপ্রেম কেবল সোশ্যাল মিডিয়ায় একটা ফাঁপা পোস্ট পর্যন্তই সীমাবদ্ধ হয়ে গেছে। আসল আত্মত্যাগ আর রক্তঘামের দাম তো কেবল একজন ফৌজি আর তার পরিবারই খুব ভালোভাবে জানে। ইন্সপেক্টর বিপ্লব দত্ত কেবল একজন ব্যক্তি নয়, বরং সে এই পুরো পচে যাওয়া দুর্নীতিগ্রস্ত সিস্টেমের এক জীবন্ত প্রতীক। সে আসলে ওই মারণ অসুখের লক্ষণ, যা আজ সমাজের শিরায় শিরায় বিষ মিশিয়ে দিয়েছে। অভিমন্যুর বিপ্লবের প্রতি ব্যক্তিগতভাবে কোনো আলাদা ঘৃণা ছিল না। ওর তীব্র ঘৃণা ছিল ওই অহংকারের প্রতি, ওই কুৎসিত চিন্তাধারার প্রতি, যা মানুষের সেবাকে নয় বরং অন্যকে ভয় দেখানোর মাধ্যম মনে করে। যখন দেশের রক্ষকই আসল দানব হয়ে ওঠে, তখন সাধারণ অসহায় মানুষ কার কাছে গিয়ে ন্যায়ের আর্জি জানাবে? এটা এমন এক তেতো সত্যি যা প্রত্যেকেই রোজ এড়িয়ে যাচ্ছে। অভিমন্যুর মনোযোগ এখন এনআইসিইউতে রাখা ওই ছোট্ট শিশুটির দিকে গেল। ওই বাচ্চাটি সময়ের অনেক আগেই এই নিষ্ঠুর দুনিয়ায় এসে গেছে। সে অনেকগুলো লাইফ সাপোর্ট মেশিনের সাহায্যে নিজের প্রতিটি ছোট ছোট নিঃশ্বাসের জন্য লড়াই করছিল, কিন্তু ওই ছোট্ট প্রাণে একজন সত্যিকারের সিপাহীর রক্ত দৌড়াচ্ছিল। সে একদম নিজের শহীদ বাবার মতোই একজন বড় যোদ্ধা। ওই বাচ্চাটি মৃত্যুর চোখে চোখ রেখেই জীবনকে আবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল। অভিমন্যু মনে মনে ওই ছোট্ট বাচ্চাটির দীর্ঘায়ুর জন্য পরম ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। আজ যে কান্নার বন্যা অনন্যার চোখ থেকে বেরিয়ে এসেছে, তা একদিন এই অহংকারী শাসন ব্যবস্থার ভিত নাড়িয়ে দেবে। বিপ্লবের নিজের অহংকারই এখন তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিল, এটা একদম নিশ্চিত ছিল। ওর সেই দৃশ্যটি মনে পড়ল যখন কর্নেল বিক্রমজিৎ আর র্যাপিড রেসপন্স টিম সেখানে কালবৈশাখী ঝড়ের মতো পৌঁছেছিল। সেনাবাহিনীর সাজোয়া গাড়িগুলো এক মুহূর্তেই ওই মিথ্যে পুলিশের দম্ভকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। এটা দেখা একদিকে যেমন খুব স্বস্তির ছিল, অন্যদিকে তেমনই অত্যন্ত দুঃখজনকও ছিল। স্বস্তির এই কারণে,
কারণ শেষ পর্যন্ত ন্যায়ের বিচার হয়েছিল, আর দুঃখজনক এই কারণে কারণ একটি দেশের রক্ষকদেরকেই আজ ক্ষমতার দ্বন্দ্বে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করতে হয়েছিল। যখন দেশের ভেতরের বেসামরিক ব্যবস্থা পুরোপুরি ব্যর্থ হয়ে যায়, তখনই ফৌজিদের নিজেদের শান্ত বেড়াকে তালা ঝুলিয়ে বাইরে আসতে হয়। এটা যে কোনো মহান গণতন্ত্রের জন্য অত্যন্ত লজ্জাজনক এক পরিস্থিতি। অভিমন্যু কাঁচের দেওয়ালে হাত রেখে ভাবছিলেন যে যদি সৌরভ আজ বেঁচে থাকত তবে সে এই পরিস্থিতি কিভাবে সামলাত। সৌরভ সবসময় খুব শান্ত স্বভাবের মানুষ ছিল এবং প্রত্যেকের মধ্যে ভালো কিছু খোঁজার চেষ্টা করত। সৌরভ কি ওই পশুর মতো ভিড়টিকে মাফ করে দিত যারা তার স্ত্রীর মৃত্যু যন্ত্রণা দেখে মজা উড়িয়েছিল? সে কি বিপ্লব দত্তকে ক্ষমা করে দিত? অভিমন্যুর কাছে এটা ভাবা খুব কঠিন ছিল। ওর ভেতরের সৈনিক কেবল কঠোর বিচার চাইছিল, কিন্তু ওর ভেতরের মানুষটি প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জ্বলছিল। তিনি এই দুই তীব্র অনুভূতির মাঝে ভয়ানকভাবে ফেসে গিয়েছিলেন। হঠাৎ অভিমন্যুর মনে হল যে ওনাকে এখন কোনোভাবেই দুর্বল হলে চলবে না। যদি তিনি নিজে এভাবে ভেঙে পড়েন তবে অনন্যা আর ওই ছোট্ট শিশুটির পাশে কে দাঁড়াবে? ওনাকে যে কোনো মূল্যে একটা শক্ত পাহাড়ের মতো পাথরের দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তিনি নিজের কুঁচকে যাওয়া আর্মি উর্দি ঠিক করলেন এবং নিজের চোখ থেকে সব জল মুছে নিলেন। এই সময়টা কাঁদার বা পুরনো স্মৃতির সাগরে হারিয়ে যাওয়ার একেবারেই ছিল না। এই সময় একটা নতুন লড়াই লড়ার ছিল। এই যুদ্ধ বুলেটের নয়, বরং সত্য আর ন্যায়ের অমোঘ হাতিয়ার দিয়ে লড়তে হতো। তিনি এক দীর্ঘ গভীর নিঃশ্বাস নিলেন এবং নিজেকে পুরোপুরি শান্ত করলেন। ওর লড়াই এখন কাশ্মীরের ওই বরফ ঢাকা পাহাড়গুলো থেকে বেরিয়ে কলকাতার এই কংক্রিটের জঙ্গলে চলে এসেছে। এখানে শত্রুরা বাইরে থেকে সীমান্ত চিড়ে আসে না, বরং তারা আমাদের মাঝেই লুকিয়ে থাকে আর ফাঁপা নিয়মকানুনের মুখোশ পরে ঘুরে বেড়ায়। অভিমন্যু নিজের কাছে প্রতিজ্ঞা করলেন যে তিনি অনন্যাকে আর তার বাচ্চাকে কখনোই একা অনুভব হতে দেবেন না। তিনি এই লড়াইকে তার শেষ পরিণতি পর্যন্ত নিয়ে যাবেন। তিনি নিশ্চিত করবেন যে অন্য কোনো শহীদের স্ত্রীকে যেন আর কখনো এভাবে রাস্তায় নিজের প্রাণের ভিক্ষা না চাইতে হয়। এটাই ছিল ওর জীবনের অটল সংকল্প। ঠিক তখনই অপারেশন থিয়েটারের দরজা ঠেলে মিলিটারির একজন সিনিয়র ডাক্তার বাইরে বেরিয়ে এলেন। করিডোরে বসে থাকা অভিমন্যুর দিকে তাকিয়ে তিনি আলতো করে মাথা নাড়লেন। আশ্বাসের এক চিলতে হাসি ওর মুখে। তিনি জানালেন অনন্যার কন্ডিশন এখন ধীরে ধীরে স্টেবল হচ্ছে, তবে ওর মনের ওপর দিয়ে যে মারাত্মক ঝড় বয়ে গেছে সেই মানসিক ট্রমা কাটতে অনেক সময় লাগবে। শরীরের ক্ষত হয়তো দামি ওষুধে খুব দ্রুত সেরে যাবে, কিন্তু এই সমাজ আর সিস্টেম ওর আত্মায় যে গভীর আঘাত করেছে তার দাগ হয়তো সারা জীবনেও মুছবে না। অভিমন্যু দুই হাত জোড় করে ডাক্তারকে ধন্যবাদ জানালেন। করিডোরের কাচের জানালা দিয়ে অভিমন্যু একবার বাইরের দিকে তাকালেন। রাতের ঘন অন্ধকার চিরে তখন পূর্ব আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। সকালের ওই সোনালি রোদ যেন এক নতুন আশার বার্তা নিয়ে আসছিল। যেভাবে প্রতিটা কাল রাতের শেষে একটা নতুন সকাল আসে, ঠিক সেভাবেই এই অন্ধকারের বুক চিরে ন্যায়ের আলো একদিন ফুটবেই। অভিমন্যু নিজের জায়গায় সোজা হয়ে বুক চিতিয়ে দাঁড়ালেন। আগামী দিনে যে ঝড়ই আসুক না কেন তার মুখোমুখি হতে তিনি এখন পুরোপুরি। ওদিকে হসপিটালের এনআইসিইউতে কাঁচের ইনকিউবেটরের ভেতর শুয়ে ওই ছোট্ট শিশুটি ওর জীবনের প্রথম আর সবচেয়ে কঠিন লড়াইটা লড়ছিল। ওর ওই টুক্কো নরম শরীরে এক গাদা সূক্ষ্ম নল আর লাইফ সাপোর্ট মেশিনের তার জড়ানো, যেন বাইরের চেনা দুনিয়ার সাথে কোনো মতে জোড়াতালি দিয়ে আটকে রাখা হয়েছে ওকে। তবে মনিটরে অবিরাম চলতে থাকা সবুজ রেখার গ্রাফগুলো স্পষ্ট জানান দিচ্ছিল, শহীদ সৌরভের রক্তের অংশ এত সহজে হার মানার পাত্র নয়। অভিমন্যু কাঁচের ওপাশ থেকে ওই নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে রইলেন, ঠিক ওর বাবার মতোই শান্ত, কিন্তু এক অদ্ভুত জেদ লুকিয়ে আছে ওই অবয়বে। এদিকে হাসপাতালের বাইরে আর গোটা দেশ জুড়ে ততক্ষণে ক্ষোভের এক আগ্নেয়গিরি ফেটে পড়েছে। অভিমন্যুকে হাতকড়া পরানো আর একজন ছটফট করতে থাকা গর্ভবতী মহিলাকে মাঝ রাস্তায় ফেলে রাখার ওই লাইভ ভিডিওটা প্রতিটা নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ হিসেবে অবিরাম দেখানো হচ্ছিল। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এই নোংরা সিস্টেমের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। সোশ্যাল মিডিয়ায় তখন #জাস্টিস ফর অনন্যা আর #স্ট্যান্ড উইথ আর্মি ট্রেন্ড করছে ১ নম্বরে।
ক্ষমতার গরমে অন্ধ হয়ে যে পুলিশ অফিসার আজ গোটা মানবতাকে লজ্জিত করেছে, দেশের প্রতিটি নাগরিক আজ তার ফাঁসির দাবি তুলছিল। লালবাজারের একটা স্যাঁতসেঁতে অন্ধকার লকআপের কোণে মেঝেতে মাথা নিচু করে বসেছিল সদ্য বরখাস্ত হওয়া ইন্সপেক্টর বিপ্লব দত্ত। যে খাকি উর্দির গরমে কয়েক ঘণ্টা আগেও সে মাটিতে পা রাখছিল না, সেই উর্দি আজ তার গা থেকে চিরতরে কেড়ে নেওয়া হয়েছে। তাকে সাসপেন্ড করে ওর বিরুদ্ধে সরাসরি অ্যাটেম্প্ট টু মার্ডারের মতো গুরুতর ধারায় মামলা ঠুকে দেওয়া হয়েছে। সে শূন্য দৃষ্টিতে নিজের হাতের ওই শক্ত লোহার হাতকড়াটার দিকে তাকিয়েছিল, যে হাতকড়াটা কিছুক্ষণ আগেই সে চরম অহংকারে অভিমন্যুর কবজিতে পড়িয়েছিল। সময়ের চাকা ঘুরতে আসলে সময় লাগে না। বিপ্লব যে জন্ম থেকেই এমন নিষ্ঠুর আর দুর্নীতিগ্রস্ত তা কিন্তু নয়। বাংলার একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে দিনরাত এক করে পড়াশোনা করে সে পুলিশে যোগ দিয়েছিল। শুরুতে সেও আদর্শে ভরা এক সৎ ও লড়াকু যুবক ছিল, যে সমাজে পরিবর্তন আনতে চেয়েছিল। কিন্তু সিস্টেমের ভেতরের পচন, ওপরতলার পলিটিক্যাল চাপ আর ক্ষমতার লোভ ধীরে ধীরে তার ভেতরের বিবেকটাকে পুরোপুরি গিলে খেয়েছিল। সেও একসময় এই পচে যাওয়া মেশিনের একটা অন্ধ পুতুলে পরিণত হয়েছিল। আজ বিপ্লবের ওই কৃতকর্মের ফল ভোগ করতে হচ্ছিল তার পরিবারকে। টিভিতে যখন বিপ্লবের এই নোংরা কীর্তির ভিডিও ভাইরাল হল, ওর সাজানো সংসারটা এক নিমেষে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ওর মেয়ের বিয়ে ঠিক হয়েছিল আর মাত্র কয়েক মাস পর। মেয়ের হবু শ্বশুরবাড়ির লোকেরা ভিডিওটা দেখামাত্র ফোন করে বিয়েটা ভেঙে দিল। তারা সাফ জানিয়ে দিল যে মানুষ একজন শহীদের গর্ভে থাকা সন্তানকে রাস্তায় মেরে ফেলার চেষ্টা করতে পারে, তার পরিবারকে তারা কোনোদিন নিজেদের আত্মীয় বানাবে না। ওদিকে ওর বাড়ির বাইরে তখন উন্মত্ত জনতার ভিড়, যে প্রতিবেশীরা কাল পর্যন্ত পুলিশ অফিসারের পরিবারকে দেখলে সমীহ করত, আজ তারাই ওর বাড়িতে পাথর আর কালি ছুড়ছিল। বিপ্লবের অসুস্থ স্ত্রী এই মানসিক ধাক্কা সহ্য করতে না পেরে ঘরের মেঝেতেই জ্ঞান হারিয়ে ফেললেন। ওর মেয়েটা কাঁদতে কাঁদতে সাহায্যের জন্য প্রতিবেশীদের দরজায় দরজায় ঘুরল, কিন্তু পাপী পরিবারের দিকে ফিরে তাকানোর মতো দয়া আজ কারও ছিল না। লকআপের অন্ধকারে বসে যখন বিপ্লব নিজের পরিবারের এই চরম দুর্গতির খবর পেল, সে ডুকরে কেঁদে উঠল। জেলের লোহার গড়াত ধরে সে নিজের মাথা আছড়াতে লাগল। সে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছিল, রাস্তায় অভিমন্যুর ওপর সে যে ক্ষমতার দম্ভ দেখিয়েছিল তা আসলেও নিজের জীবনের জমে থাকা ব্যর্থতার এক কুৎসিত বহিঃপ্রকাশ ছিল। সেও নিজের ভেতরের রাগটা একজন নিরস্ত্র আর অসহায় মানুষের ওপর উগড়ে দিয়েছিল। এটাই ছিল ওর জীবনের সবচেয়ে বড় কাপুরুষতা। নিয়তির বিচার আসলেই বড় অদ্ভুত আর নিখুঁত। বিপ্লব ক্ষমতার গরমে অন্ধ হয়ে এক মুমূর্ষ নারীকে এক ফোঁটা জল পর্যন্ত দেয়নি। আজ সময় এমনভাবে পাল্টা আঘাত হানল যে ওর নিজের অসুস্থ স্ত্রীকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত এগিয়ে এলো না। প্রত্যেকে ওর পরিবারকে অপরাধীর চোখে দেখছিল। হাসপাতালে দাঁড়িয়ে নিজের আর্মি সোর্সের মাধ্যমে বিপ্লবের পরিবারের এই অবস্থার কথা জানতে পারলেন অভিমন্যু। কিন্তু এই খবর শুনে ওর মনে কোনো আনন্দের উদয় হল না, বরং এক অদ্ভুত বিষণ্ণতা ওনাকে গ্রাস করল। সমাজ আজ ওই পুলিশের রক্ত চাইছিল ঠিকই, কিন্তু অভিমন্যু জানতেন ঘৃণা দিয়ে কখনো ঘৃণাকে শেষ করা যায় না। একটা পরিবারকে ধ্বংস করে অন্য পরিবারে কখনো শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। প্রতিশোধের এই অন্ধ আগুন শেষ পর্যন্ত পুরো সমাজটাকেই পুড়িয়ে ছাই করে দেয়। অভিমন্যু আবারও এনআইসিইউ এর কাছের দেওয়ালটার সামনে গিয়ে দাঁড়ালেন। ওই ছোট্ট শিশুটি নিজের প্রতিটি নিঃশ্বাসের জন্য এক নীরব লড়াই লড়ছে। তিনি ভাবলেন, তিনি কি এমন এক দুনিয়ায় বাচ্চাটাকে বড় করতে চান যা শুধু প্রতিশোধ নিতে জানে? সৌরভের আত্মত্যাগের উদ্দেশ্য কি এটাই ছিল যে দেশের মানুষ নিজেদের মধ্যে এক অন্তহীন গৃহযুদ্ধে জড়িয়ে পড়বে? অভিমন্যুর মন বলছিল, ন্যায় আর প্রতিশোধের মাঝে একটা খুব সূক্ষ্ম ও পবিত্র রেখা থাকে। ওদিকে মিডিয়া ট্রায়াল তখন তুঙ্গে। যে বড় বড় রাজনীতিবিদ আর ওপরতলার অফিসারদের মৌখিক আদেশে বিপ্লব সেদিন রাস্তা ব্লক করেছিল, তারা এখন খুব চতুরতার সাথে নিজেদের নাম সরিয়ে নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ক্যামেরার সামনে এসে ধোঁয়া তুলসী পাতা সেজে বয়ান দিলেন যে এই ঘটনা সম্পর্কে ওর বিন্দুমাত্র ধারণা ছিল না এবং বিপ্লব যা করেছে তা ওর সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।
এই নোংরা সিস্টেম নিজেদের পিঠ বাঁচাতে বিপ্লব দত্তকে এক নিমেষে বলির পাঠা বানিয়ে দিল। ক্ষমতার নোংরা খেলায় সে আজ পুরোপুরি একলা। বিপ্লবের স্ত্রীকে শেষ পর্যন্ত একটা সরকারি হাসপাতালের জেনারেল ওয়ার্ডের মেঝেতে ভর্তি করা হয়েছে। ডিপার্টমেন্টাল ইনকোয়ারির কারণে ওর সমস্ত ব্যাংক অ্যাকাউন্টও সিল্ড। ওর মেয়েটা কাঁদতে কাঁদতে হসপিটালের ডাক্তারদের পা জড়িয়ে ধরে মায়ের চিকিৎসার জন্য ভিক্ষে চাইছিল। ঠিক একই পরিস্থিতির মুখোমুখি কয়েক ঘন্টা আগে অভিমন্যু আর অনন্যাকে হতে হয়েছিল। নিয়তি পুরো গল্পটাকে এক ঝটকায় উল্টে দিল। জেলের ভেতর বিপ্লব সেন্ট্রির সামনে হাতজোড় করে মিনতি করছিল যেন তাকে মাত্র ৫ মিনিটের জন্য ওর অসুস্থ স্ত্রীর সাথে দেখা করতে দেওয়া হয়। কিন্তু সেন্ট্রি তাকে ঠিক সেভাবেই ধমকে উঠল যেভাবে বিপ্লব ট্রাফিক মোড়ে অভিমন্যুকে ধমকেছিল। সেন্ট্রি কড়া গলায় বলল, তোমার মতো ক্রিমিনালের জন্য কোনো ছাড় নেই। বিপ্লবের কানে এখন অভিমন্যুর সেই শান্ত কথাগুলো প্রতিধ্বনি হয়ে বাজছিল। এই ভুলের জন্য আপনাকে সারা জীবন অনুশোচনা করতে হবে। বিপ্লব লকআপের মাটিতে হাঁটু গেড়ে বসে নিজের ভাগ্যকে অভিশাপ দিতে লাগল। ওর মনে পড়ছিল অভিমন্যুর সেই শান্ত কিন্তু তেজস্বী চাউনি। অভিমন্যু বন্দুকের নলের সামনে দাঁড়িয়েও নিজের আত্মসম্মান হারায়নি, আর বিপ্লব একটা সামাজিক বিপর্যয় আসতেই পুরোপুরি ভেঙে পড়ল। এটাই ছিল একজন সত্যিকারের সৈনিক আর একজন মেরুদণ্ডহীন দুর্নীতিগ্রস্ত অফিসারের মাঝের চিরন্তন পার্থক্য। বাস্তবের এটাই সবচেয়ে তেতো সত্যি। যেই নোংরা সিস্টেমটা বিপ্লব দত্তকে দিন দিন একটা দুর্নীতিগ্রস্ত পশুতে পরিণত করেছিল, আজ নিজের পিঠ বাঁচাতে সেই সিস্টেমটাই তাকে সবচেয়ে কঠোর শাস্তি দিচ্ছে। এই শাসন কাঠামোর ওপর থেকে নিচ পর্যন্ত কেবল ঘুষ, লবিং আর চাটুকারিতার নোংরা খেলা চলে, কিন্তু যখন সাধারণ মানুষের জমে থাকা ক্ষোভ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে, তখন ওপরতলার বড় বড় রুঁই কাতলারা নিজেদের ক্ষমতার জোরে ঠিকই পার পেয়ে যায়, আর শুলে চড়ানো হয় বিপ্লবের মতো ছোট ছোট বোনেদের। অভিমন্যু এই পুরো নোংরা খেলাটা খুব ভালোভাবেই বুঝছিলেন। তিনি জানতেন একটা বিপ্লবের পতন হলেই এই পচে যাওয়া সমাজ রাতারাতি সুধরে যাবে না। আসল লড়াই তো এখনও অনেক বাকি। হসপিটালের ওয়েটিং রুমের টিভিতে অভিমন্যু দেখছিলেন কিভাবে ক্ষুব্ধ জনতার ভিড় রাস্তায় নেমে বিপ্লবের পোস্টারে কালি মাখাচ্ছে, চটিপেটা করছে আর ওর কুশপুত্তলিকা দাহ করছে। কিন্তু টিভির পর্দায় ওই হিংস্র ভিড়কে দেখেও অভিমন্যুর মনে বিন্দুমাত্র কোনো স্বস্তি বা আনন্দের উদ্রেক হল না। একজন সত্যিকারের আদর্শ সৈনিক কখনও কাউকে ধ্বংস করার জন্য অস্ত্র ধরে না, তার লড়াই তো মানবতা রক্ষা করার জন্য। অভিমন্যু যুদ্ধক্ষেত্রে খুব কাছ থেকে জনপদ ধ্বংস হতে দেখেছেন, পলকের মধ্যে জীবন্ত মানুষকে ছাই হয়ে যেতে দেখেছেন। তিনি খুব ভালো করেই জানেন একটা পরিবার যখন সম্পূর্ণ ভেঙে পড়ে তখন সেই ধ্বংসস্তূপের আর্তনাদ কতটা বুক ফাটা হয়। বিপ্লব অপরাধী হতে পারে, কিন্তু ওর নিরীহ পরিবারটাকে এভাবে সমাজের চোখে তিল তিল করে মরতে দেখে অভিমন্যুর ভেতরটা কেমন যেন খচখচ করে উঠল। এখানেই অভিমন্যু আর বিপ্লবের আসল পার্থক্য। দুজনেই একই সরকারি ব্যবস্থার দুটি বিপরীত মেরু। একজন চরমতম সংকটে দাঁড়িয়েও নিজের সততা, কর্তব্য আর ত্যাগের পথ থেকে এক চুলও নড়েননি, আর অন্যজন সাময়িক ক্ষমতা আর লোভের অন্ধকারে নিজের বিবেকটাকেই বন্ধক রেখে দিয়েছিল। প্রকৃতির এই চিরন্তন আদালতে কোনো চতুর উকিল বা ভুয়ো সাক্ষীর প্রয়োজন পড়ে না, সেখানে কেবল মানুষের নিয়ত আর কর্মের নিখুঁত বিচার হয়। বিপ্লবের ওই অন্ধ অহংকারই আজ ওর নিজের চরম পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল। ঠিক তখনই মিলিটারির একজন নার্স দ্রুত এসে অভিমন্যুকে এক পরম স্বস্তির খবর দিল। অনন্যার জ্ঞান ফিরেছে। অভিমন্যু আর এক সেকেন্ডও নষ্ট না করে সোজা আইসিইউ এর দিকে ছুটলেন। অনন্যার মুখটা তখনও বড্ড ফ্যাকাশে, চোখে মুখে চরম ক্লান্তি, আর কৃত্রিম অক্সিজেনের মাস্কটা ওর মুখে লাগানো। অভিমন্যুকে সামনে দেখে অনন্যা খুব ধীর গতিতে ওর দুর্বল চোখ দুটো মেলল। সে কিন্তু ওর উপর হওয়া পুলিশের ওই বর্বরের ব্যাপারে একটা কথাও জিজ্ঞাসা করল না। ওর মনে কোনো ক্ষোভ বা অভিযোগের চিহ্নও ছিল না। ওর কাঁপতে থাকা ঠোঁট দুটো শুধু খুব অস্ফুট স্বরে বিড়বিড় করে উঠল, আমার বাচ্চা, আমার সৌরভের শেষ চিহ্নটা
ভালো আছে তো? একটা মুমূর্ষু মায়ের ভেতরের এই নিঃস্বার্থ মাতৃপ্রেম দুনিয়ার সমস্ত মন্দের চেয়ে অনেক অনেক ঊর্ধ্বে। অভিমন্যু নিজের মুখে একচিলতে আশ্বস্তকারী হাসি ফুটিয়ে অনন্যার চোখের কোণার জলটা আলতো করে মুছিয়ে দিলেন। অনন্যার ওই কটা পবিত্র শব্দ অভিমন্যুর মনের ভেতরের সমস্ত ক্ষোভ আর প্রতিশোধের আগুনকে এক নিমেষে শান্ত করে দিল। তিনি মনের গভীরে এক মস্ত বড় আর কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন। সময়ের চাকা অহংকারীকে ওর সঠিক জায়গা দেখিয়ে দিয়েছে। বিপ্লব দত্ত এখন ক্ষমতার চূড়া থেকে ছিটকে পড়ে মানসিকভাবে সম্পূর্ণ পঙ্গু হয়ে গেছে। অভিমন্যুকে এখন এই প্রতিশোধের কুৎসিত শৃঙ্খলটাকে নিজের মানবিকতা দিয়ে এখানেই টেনে ভাঙতে হবে। তিনি ওর পরম বন্ধু সৌরভের সদ্যজাত সন্তানকে এই সমাজের ঘৃণার কোনো কুৎসিত উত্তরাধিকার সঁপে দিয়ে যেতে পারেন না। ক্ষমাই যে পৃথিবীর সবচেয়ে বড় বীরত্ব। বাইরে তখন কলকাতা শহরের বুকে সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছিল। তিলোত্তমা নিজের চেনা ব্যস্ততায় চিরপরিচিত যান্ত্রিক গতিতে অবিরাম দৌড়ে চলেছে। এই মহানগরের এটাই নিয়ম, কারো ব্যক্তিগত দুঃখ কষ্টের জন্য সে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় না। কিন্তু এই গোটা ঘটনাটা একটা কথা সবার মনে পরিষ্কার করে দিয়েছিল যে ওপরওয়ালা সব কিছু দেখছেন। যারা সাময়িক ক্ষমতার নোংরা নেশায় মত্ত হয়ে অসহায় মানুষের আর্তনাদকে হাসি মুখে উড়িয়ে দেয়, সময় একদিন তাদের ঠিক এভাবেই মাটিতে পিষে দেয়। হাসপাতালের সাদা নিথর দেওয়ালগুলোর মাঝে অভিমন্যু সারা রাত একা চেয়ারে বসে কাটালেন। ওর মনের ভেতর তখন ঘৃণা আর ক্ষমার এক বিরাট মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছিল। একদিকে ছিল সেই আদিম হিংস্র সমাজ যারা রক্তের বদলে কেবল রক্ত চাইছিল, আর অন্যদিকে ছিল অনন্যার সেই শান্ত নিষ্পাপ মুখটি, যে এত বড় ট্র্যাজেডির পরও একটা মানুষকেও অভিশাপ দেয়নি। আমাদের সংস্কৃতিতেই তো শেখানো হয় ক্ষমা বীরাস্যা ভূষানাম, অর্থাৎ ক্ষমাই একজন প্রকৃত বীরের সবচেয়ে বড় অলঙ্কার। অভিমন্যু দৃঢ় প্রতিজ্ঞা পড়লেন তিনি এই প্রতিশোধের অন্তহীন খেলাকে সমাজে আর এক পাও বাড়াতে দেবেন না। পরের দিন ভোরের সোনালি আলো যখন কলকাতার মেঘলা আকাশে ছড়িয়ে পড়ছিল, অভিমন্যু ওর কড়া ইস্ত্রি করা উজ্জ্বল সামরিক উর্দিটা গায়ে চড়িয়ে সোজা লালবাজার পুলিশ স্টেশনের দিকে রওনা হলেন। আজ ওর হাঁটার ছন্দে কোনো রাগ, ক্ষোভ বা অহংকার ছিল না, বরং ওর চোখে মুখে ছিল এক অদ্ভুত আধ্যাত্মিক শান্তি। লালবাজারের ভেতরের পরিবেশটা আজ আমূল বদলে গেছে। যেই পুলিশকর্মীরা কাল পর্যন্ত ক্ষমতার গরমে সাধারণ মানুষকে মানুষ মনে করত না, তারা আজ মেজরের ওই উর্দি আর চওড়া বুক দেখে সসম্মানে উঠে দাঁড়িয়ে স্যালিউট ঠুকল। অভিমন্যু কারও দিকে না তাকিয়ে সোজা সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে লকআপের দিকে এগিয়ে গেলেন, যেখানে সাবেক ইন্সপেক্টর বিপ্লব দত্তকে একটা সাধারণ দাগী আসামির মতো আটকে রাখা হয়েছে। লোহার গরাদের ওপারের দৃশ্যটা ছিল অত্যন্ত করুণ। বিপ্লব মেঝের এক কোণে গুটিসুটি মেরে বসেছিল, ওর চোখের নিচে অনিদ্রা আর আতঙ্কের কালছে দাগ। অভিমন্যুর বুটের চেনা ভারী আওয়াজ পেতেই সে এক অজ্ঞাত ভয়ে চরমভাবে কাঁপতে লাগল। ওর অপরাধী মন ভাবছিল অভিমন্যু এবার নিজের উচ্চ সামরিক পদ আর জনরোষকে হাতিয়ার করে তাকে জেলের ভেতরেই শেষ করে দিতে এসেছেন। বিপ্লব নিজের জীবনেও কখনো ভাবেনি যে ওর ক্ষণিকের একটা অহংকারী সিদ্ধান্ত ওনাকে আজ এই জীবন্ত নরকে এনে দাঁড় করাবে। অভিমন্যু দরজায় দাঁড়িয়ে থাকা সেন্ট্রিকে আলতো ইশারা করতেই লকআপের ভারী লোহার দরজাটা একটা কর্কশ শব্দ করে খুলে গেল। তিনি ধীর পায়ে কুঠরির অন্ধকার ঘরটার ভেতরে ঢুকলেন। বিপ্লব চরম ভয়ে ও অনুশোচনায় ওর অপরাধী চোখ দুটো ওপরে তুলল। অভিমন্যুকে সামনে দেখে সে আর এক মুহূর্তও সময় নষ্ট না করে সরাসরি ওর পায়ের ওপর আছড়ে পড়ল এবং ডুকরে কেঁদে উঠল। ওর মিলিটারি বুট দুটো নিজের দুই হাত দিয়ে শক্ত করে চেপে ধরে সে নিজের জীবনের শেষ দয়ার ভিক্ষে চাইতে লাগল। আমাকে এবারের মতো মাফ করে দিন মেজর সাহেব। আমার নিষ্পাপ স্ত্রী আজ সরকারি হাসপাতালের মেঝেতে শুয়ে মৃত্যুর সাথে লড়ছে, আর আমার একমাত্র মেয়ের পাকা বিয়েটা কাল রাতে ভেঙে গেছে। সমাজ আমার পুরো পরিবারকে একঘরে করে দিয়েছে। আমি আমার পাপের উপযুক্ত শাস্তি হাতে নাতে পেয়ে গেছি স্যার। আমাকে বাঁচান,
লকআপের মেঝেতে মাথা ঠুকে ফুঁপিয়ে ফুঁপিয়ে মিনতি করতে লাগল বিপ্লব। অভিমন্যু ঘৃণাভরে পিছিয়ে যাওয়ার বদলে অত্যন্ত মমতায় নিজের 2 হাত বাড়িয়ে দিলেন এবং বিপ্লবকে শক্ত করে ধরে মেঝে থেকে ওপরে তুললেন। ওর শান্ত কণ্ঠে কোনো রাগ ছিল না। তোমাকেই কঠিন শাস্তি আমি দিইনি বিপ্লব, বরং তোমার নিজেরই অতীত কর্ম তোমাকে আজ এই নরকে এনে দাঁড় করিয়েছে। যখন তুমি ক্ষমতার মোহে অন্ধ হয়ে একজন অসহায় গর্ভবতী নারীর প্রাণ মাঝ রাস্তায় কেড়ে নিচ্ছিলে, তখন নিজের অহংকারে একবারও ভাবনি যে নিয়তি কত বড় ভয়ঙ্কর রূপ ধরে পাল্টা আঘাত হানতে পারে। কিন্তু একজন প্রকৃত সৈনিকের আসল ধর্ম সমাজকে ধ্বংস করা নয় বিপ্লব, তাকে রক্ষা করা। আমি তোমার নিরীহ পরিবারকে তোমারই মতো ছটফট করে রাস্তায় মরতে দেখতে পারি না। এটা আমার মনুষ্যত্ব আর আমার রেজিমেন্টে ট্রেনিংয়ের একেবারে বিরুদ্ধে। অভিমন্যু অত্যন্ত গম্ভীর অথচ শান্ত গলায় বললেন। বিপ্লব পুরোপুরি অবাক আর স্তব্ধ হয়ে অভিমন্যুর মুখের দিকে তাকিয়ে রইল। সে নিজের কানকে এই মুহূর্তে বিন্দুমাত্র বিশ্বাস করতে পারছিল না। অভিমন্যু ওর সৌম্য স্বরে আবার বলতে শুরু করলেন, আমি অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি বিপ্লব। আমি তোমার বিরুদ্ধে আর কোনো অফিসিয়াল বা আইনি মামলা লড়ব না। আমার তরফ থেকে এই কেস আজ এবং এই মুহূর্তেই পুরোপুরি তুলে নেওয়া হল। এই অভাবনীয় কথাটি নিজের কানে শুনে বিপ্লব যেন আকাশ থেকে পড়ল। যে নিরপরাধ মানুষের সাথে সে কয়েক ঘণ্টা আগে পশুর চেয়েও অধম ব্যবহার করেছিল, সেই মহান মানুষটি আজ ওর ধ্বংস হতে বসা পরিবারকে বাঁচাতে লকআপের অন্ধকারে ঈশ্বরের দেবদূত হয়ে এসে দাঁড়িয়েছেন। কিন্তু কেন স্যার? আমি তো আপনার প্রিয় বন্ধুর অন্তঃসত্ত্বা স্ত্রীকে রাস্তার ওপর তিল তিল করে মরার জন্য পশুর মতো ফেলে রেখেছিলাম। বিপ্লব নিজের চোখ মুছতে মুছতে ডুকরে জিজ্ঞেস করল। অভিমন্যুর 2 চোখে তখন এক অদ্ভুত তেজ ফুটে উঠল। কারণ আমি তোমাকে নিজের জীবন দিয়ে এটা কঠোরভাবে বোঝাতে চাই বিপ্লব, যে একটা পবিত্র উর্দির আসল মানে কি। আমরা গায়ে এই ইউনিফর্ম এই জন্যে পড়ি না যে আমরা সমাজের দুর্বল আর অসহায় মানুষদের ওপর নিজেদের ক্ষমতার ভুয়ো দাপট দেখাব কিংবা দুর্নীতিগ্রস্ত নেতাদের জুতো চাটব। আমরা এই পবিত্র ইউনিফর্ম এই জন্যে পড়ি যাতে এই দেশের প্রতিটা সাধারণ নাগরিক রাতে কোনো ভয় ছাড়া শান্তিতে ঘুমাতে পারে। আমার লড়াই তোমার ওই কুৎসিত আর অহংকারী চিন্তাধারার সাথে ছিল বিপ্লব, তোমার সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা আমার নেই। অভিমন্যু পরম স্নেহে বিপ্লবের কাঁধে নিজের শক্ত হাতটি রাখলেন এবং আবেগপ্রবণ গলায় বললেন, আমার শহীদ বন্ধু সৌরভ কাশ্মীরের বরফে ঢাকা দুর্গম উপত্যকায় শত্রুর সামনে নিজের চওড়া বুকে সরাসরি গুলি খেয়েছিল। সে নিজের অমূল্য প্রাণ এই জন্য অকাতরে বিলিয়ে দিয়েছিল যাতে তোমার মতো সাধারণ মানুষদের পরিবার এই স্বাধীন দেশে সুরক্ষিত আর শান্তিতে থাকতে পারে। আজ যদি আমি তোমাকে প্রতিশোধের বশে আইনিভাবে ধ্বংস করে তোমার নিরীহ পরিবারকে ভিখারি বানিয়ে রাস্তায় নামিয়ে আনি, তবে আমার ভাইয়ের সেই মহান আত্মত্যাগের সবচেয়ে বড় অপমান হবে। আমি আমার বন্ধুর বাচ্চাকে এমন এক নতুন পৃথিবী উপহার দিতে চাই যেখানে কোনো অন্ধ ঘৃণার নয়, বরং ভালোবাসা আর পরম দয়ার রাজত্ব থাকবে। এটাই একজন সত্যিকারের ভারতীয় সৈনিকের ধর্ম। বিপ্লবের মৃতপ্রায় আত্মাকে এই প্রতিটা কথা তীরের মতো এসে বিঁধছিল। সে আজ নিজের মনের ভেতর তীব্রভাবে অনুভব করতে পারছিল যে সে আসলে এতদিন কতটা ছোট, সংকীর্ণ আর স্বার্থপর মানুষ হিসেবে বেঁচেছিল। অভিমন্যুর এই অলৌকিক মহানুভবতা আজ বিপ্লবের ভেতরে সেই ঘুমিয়ে থাকা খাঁটি মানুষটিকে চিরতরে জাগিয়ে তুলল, যে বহু বছর আগে ওর চাকরি জীবনের শুরুতে ওর নিজের ভেতরেও বেঁচেছিল। বিপ্লবের চোখের নোনা জল এখন অনুশোচনার এক শুদ্ধ পবিত্র জলে পরিণত হয়েছিল। সে নিজের 2 হাত জোড় করে অভিমন্যুর সামনে পরম শ্রদ্ধায় মাথা নত করল। এই নিঃস্বার্থ আত্মসমর্পণ কোনো আইনি বা শারীরিক ভয়ের কারণে ছিল না, বরং তা ছিল অন্তরের গভীর শ্রদ্ধার কারণে। আমি সারা জীবন আপনার এবং সেই বীর শহীদের পরিবারের কাছে ঋণী থাকব স্যার। আপনি আজ আমাকে শুধু জেলের কঠিন শাস্তির হাত থেকে বাঁচাননি, বরং আমার বহু আগে মরে যাওয়া পঙ্গু আত্মাটাকে আবার নতুন করে বাঁচিয়ে তুললেন। বিপ্লব ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল। অভিমন্যু আর কিছু না বলে একটা মৃদু হাসলেন এবং শান্ত পায়ে কুঠুরির অন্ধকার থেকে বাইরে বেরিয়ে এলেন। তিনি যখন লালবাজার পুলিশ স্টেশন থেকে বাইরে খোলা আকাশের নিচে এলেন, ওর মনে হল যেন ওর হৃদয়ের ওপর এতদিন ধরে চেপে থাকা মস্ত বড় একটা ভারী পাথর এক ঝটকায় সরে গেছে।
কাউকে মন থেকে ক্ষমা করার মাধ্যমে যে স্বর্গীয় শান্তি ও মুক্তি পাওয়া যায় তা দুনিয়ার যে কোনো সস্তা জয় বা বড় প্রতিশোধের চেয়েও অনেক বেশি গভীর আর স্বস্তিদায়ক হয়। সেই দুপুরেই অভিমন্যু লোকচক্ষুর আড়ালে আরও একটা মস্ত বড় মানবিক পদক্ষেপ নিলেন। তিনি কমান্ড হসপিটালের কিছু বিশ্বস্ত ডাক্তারের মাধ্যমে সম্পূর্ণ গোপনে বিপ্লবের সেই অসুস্থ স্ত্রীর উন্নত চিকিৎসার জন্য নিজের পকেট থেকে অর্থ ও প্রয়োজনীয় সাহায্য পাঠালেন। তিনি নিজের সামরিক দায়িত্বে এটা নিশ্চিত করলেন যে বিপ্লবের পরিবার যেন শহরের সেরা চিকিৎসা সুবিধা পায়, কিন্তু কেউ যেন কোনোদিন ভুলরূপেও এটা জানতে না পারে যে এই বেনামি সাহায্য আসলে অভিমন্যুর তরফ থেকেই এসেছে। এটা ছিল এমন একটা নিঃস্বার্থ পবিত্র কাজ যা শ্রীমদ্ ভগবদ্গীতার সেই মহান উপদেশের উপর পুরোপুরি প্রতিষ্ঠিত ছিল। কর্ম করো, কিন্তু ফলের আশা কখনো করো না। অভিমন্যু নিজের তরফ থেকে মানবতার সেই সবচেয়ে বড় আর পবিত্র ধর্মটি আজ খুব ভালোভাবে পালন করেছিলেন। যখন দেশের মিডিয়া ও সাধারণ মানুষ এই রোমাঞ্চকর খবর পেল যে মেজর অভিমন্যু নিজের সমস্ত আইনি কেস বিপ্লব দত্তের ওপর থেকে নিঃশর্তভাবে তুলে নিয়েছেন, তখন পুরো দেশ জুড়ে এক অন্যরকম আলোড়ন সৃষ্টি হল। সমাজের কিছু উগ্র মানুষ অবশ্যই মনে মনে খুব হতাশ হয়েছিল, কারণ তারা বিপ্লবকে আজীবন জেলে পচতে দেখতে চেয়েছিল। কিন্তু সমাজের যারা প্রকৃত সমজদার ও বুদ্ধিমান মানুষ ছিলেন, তারা অভিমন্যুর এই অবিশ্বাস্য পদক্ষেপের হাত তুলে ভূয়সী প্রশংসা করলেন। তারা এক পলকে বুঝতে পেরেছিলেন যে অভিমন্যু আজ এই পচে যাওয়া সমাজকে একটা অনেক বড় ও অমোঘ বার্তা দিয়েছেন। তিনি নিজের চরিত্র দিয়ে দেশের সামনে প্রমাণ করে দিয়েছিলেন যে একজন ফৌজি কেবল দেশের দুর্গম সীমান্তেই যুদ্ধ জেতে না, বরং সমাজের ভেতরের কুৎসিত ও খারাপ দিকগুলোকেও নিজের মহান ও উদার চরিত্র দিয়ে অনায়াসে জয় করতে পারে। সময় এবার তার নিজের চিরন্তন গতিতে সামনের দিকে এগিয়ে চলতে থাকল। হসপিটালে অনন্যার শারীরিক অবস্থা এখন আগের চেয়ে বেশ দ্রুত উন্নত হচ্ছিল। ওর ফ্যাকাশে হয়ে যাওয়া মুখে জীবনের স্বাভাবিক উজ্জ্বলতা ধীরে ধীরে ফিরতে শুরু করেছিল। তবে অভিমন্যুর জন্য সবচেয়ে বড় স্বস্তির আর আনন্দের খবর ছিল অন্য একটা। এনআইসিইউতে লড়াই করা ওই ছোট্ট নবজাতক শিশুটি শেষ পর্যন্ত মৃত্যুকে কাঁচ কলা দেখিয়ে জীবনের দিকে ফিরে আসছিল। হসপিটালের বড় বড় ডাক্তাররাও ওর এই ফিরে আসাকে এক অলৌকিক মিরাকেল আর ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিছুই বলতে পারছিলেন না। অভিমন্যু রোজ নিয়ম করে নিজের সমস্ত ডিউটি সামলে ওই ছোট্ট প্রাণটাকে দেখতে আসতেন। কাঁচের ইনকিউবেটরের বাইরে থেকে নিজের একটা আঙুল দিয়ে ওর ছোট্ট নরম হাতটাকে আলতো করে ছুঁয়ে দিতেন। শিশুটার প্রতিটা ছোট ছোট নিঃশ্বাস আর বুক ওঠানামার মাঝে অভিমন্যু ওর প্রয়াত বীর বন্ধু সৌরভের প্রতিচ্ছবি স্পষ্ট দেখতে পেতেন। শেষ পর্যন্ত সেই দীর্ঘ প্রতীক্ষিত সুন্দর দিনটা চলেই এলো। ডাক্তাররা বাচ্চাটাকে ইনকিউবেটরের কৃত্রিম সুরক্ষা থেকে বাইরে বের করে অনন্যার কোলে দেওয়ার অনুমতি দিলেন। দীর্ঘ 1 মাসের এক রক্তক্ষয়ী লড়াই শেষে অনন্যা হসপিটালের বেডে বসে প্রথমবারের মতো নিজের ফুটফুটে সন্তানকে বুকের গভীরে জড়িয়ে ধরল। যখনই সেই নিষ্পাপ শিশুটা ওর মায়ের চেনা ওম পেয়ে আলতো করে কোঁকিয়ে কেঁদে উঠল, অনন্যার চোখ দিয়ে আনন্দের অনর্গল অশ্রুধারা বয়ে চলল। এতদিনের সমস্ত কষ্ট, একাকিত্ব আর যন্ত্রণা ওই এক ফোঁটা কান্না আর হাসিতে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। কেবিনের ভেতরে বেডের পাশে সোজা হয়ে দাঁড়িয়ে অভিমন্যু অত্যন্ত আবেগপ্রবণ হয়ে এই পবিত্র দৃশ্যটা দেখছিলেন। ওর চোখের সামনে তখন ভেসে উঠছিল কাশ্মীরের সেই বরফে ঢাকা বাংকারে সৌরভের শেষ মুহূর্তের চেহারাটা। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে সৌরভ ওর হাতটা শক্ত করে ধরে ওর অনাগত সন্তানের সুরক্ষার এক পবিত্র প্রতিশ্রুতি নিয়েছিল। আজ সেই প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে। দাদা, আপনি ওকে আপনার কোলে নিন। অনন্যা নিজের চোখের জল মুছে হাসতে হাসতে বাচ্চাটাকে অভিমন্যুর দিকে বাড়িয়ে দিল। অভিমন্যুর 2 হাত তখন এক অজানা আবেগে কাঁপছিল। যে হাত দুটো জীবনের এতগুলো বছর ধরে কেবল ভারী বন্দুক আর মারণাস্ত্র তুলেছে, আজ তা দুনিয়ার সবচেয়ে কোমল আর পবিত্র জিনিসটাকে নিজের বুকে তুলে নিচ্ছিল।
অভিমন্যু যখনই সেই ছোট্ট শিশুটাকে নিজের বুকের কাছে নিলেন, ওর মনে হল যেন স্বর্গ থেকে সৌরভের অমর আত্মা হাত বাড়িয়ে ওনাকে আজ চিরতরে আশীর্বাদ করে দিল। তিনি বাচ্চাটার কপালে গভীর স্নেহে একটা চুমু খেলেন। কেবিনে উপস্থিত সেনাবাহিনীর বাকি সহকর্মীদের চোখও তখন পরম সুখে জলে ভিজে উঠেছিল। এটা শুধু একটা বাচ্চার জন্ম ছিল না, এটা ছিল অন্ধকার আর অন্যায়ের বিরুদ্ধে জীবনের এক ঐতিহাসিক মহাজয়। দাদা, আমি মন থেকে চাই যে আপনি আজ ওর একটা সুন্দর নাম রাখুন। অনন্যা গভীর কৃতজ্ঞতায় অভিমন্যুর দিকে তাকিয়ে অনুরোধ করল। অভিমন্যু হাত জোড় করে কিছুক্ষণ চোখ বন্ধ করলেন, হয়তো মনে মনে ওর প্রয়াত বন্ধুকে স্মরণ করলেন। তারপর খুব গর্বের সাথে চওড়া বুক চিতিয়ে বললেন, এর নাম আজ থেকে সৌরভ হবে। ও ঠিক ওর বীর বাবার মতোই এই দুনিয়ায় একজন সত্যিকারের সাহসী, সৎ আর নির্ভীক যোদ্ধা হিসেবে বড় হবে। এই বাচ্চাটা আজ এই চিরন্তন সত্যের জীবন্ত প্রতীক যে সমাজ বা নিয়তির অন্ধকার যতই গভীর হোক না কেন, সত্য, ন্যায় আর পবিত্র ভালোবাসার আলো শেষমেশ জিতবেই। ঘরে উপস্থিত হসপিটালের স্টাফ ও আর্মি অফিসাররা সবাই একসাথে হাততালি দিয়ে এই সুন্দর নামটাকে স্বাগত জানাল। ছোট্ট সৌরভ ওর মায়ের কোলে গভীর ঘুমে মগ্ন অবস্থাতেই খুব মিষ্টি করে একটু হেসে উঠল, যেন সেও ওর জেঠুর দেওয়া এই নামটাতে নিজের সম্মতি জানাল। ওদিকে জেলের লতিফ কুঠুরি থেকে সাবেক ইন্সপেক্টর বিপ্লব দত্তকেও সসম্মানে মুক্তি দিয়ে দেওয়া হয়েছিল। যদিও ইন্টারনাল ইনকোয়ারির পর পুলিশ ডিপার্টমেন্ট থেকে তাকে চিরতরের জন্য বরখাস্ত করা হয়েছিল, কিন্তু সে এখন মানসিক আর আধ্যাত্মিকভাবে সম্পূর্ণ বদলে যাওয়া এক নতুন মানুষ। ওর ভেতরের ক্ষমতার নোংরা অহংকারকে সে আজীবনের জন্য মাটির নিচে কবর দিয়ে দিয়েছে। জেল থেকে বের হয়েই সে নিজের বাকি জীবন একটা বড় বেসরকারি সমাজসেবামূলক সংস্থার সাথে যুক্ত করে নিল। দিন রাত গরিব, অসহায় আর ফুটপাথের মানুষদের সেবা করা শুরু করে দিল সে। এটা ওর নিজের করা পাপের প্রায়শ্চিত্তের এক কঠিন পথ ছিল। বিপ্লব নিজের জীবনের এখন একটাই মাত্র মূল লক্ষ্য বানিয়ে নিয়েছিল, সে বেঁচে থাকতে আর কোনো দিন কোনো নির্দোষ ও অসহায় মানুষের সাথে এই সমাজে অন্যায় হতে দেবে না। কয়েকদিন পর যখন অনন্যা আর ওর ছোট্ট বাচ্চাটা হসপিটাল থেকে পুরোপুরি সুস্থ হয়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখন অভিমন্যু লক্ষ্য করলেন হসপিটালের বড় মেইন গেটের কাছে কড়া রোদের মধ্যে একজন চেনা মানুষ চুপচাপ মাথা নিচু করে একা দাঁড়িয়ে আছে। ওর গায়ে কোনো খাকি উর্দি নেই, নেই কোনো ক্ষমতার দম্ভ। সে অন্য কেউ নয়, স্বয়ং বিপ্লব দত্ত। ওর এক হাতে একটা ছোট্ট বাচ্চার সুন্দর খেলনা আর অন্য হাতে কিছু তাজা সাদা রজনীগন্ধা ফুল। অভিমন্যু ধীর পায়ে ওর দিকে এগিয়ে গেলেন। বিপ্লব মুখে কিচ্ছু বলল না, ওর সজল চোখ দুটো দিয়ে কেবল অনুশোচনার জল গড়িয়ে পড়ছিল। সে অত্যন্ত ভক্তিভরে সেই খেলনার ফুলগুলো অভিমন্যুর হাতের ওপর রেখে ওর চরণে মাথা নোয়াল। ওর চোখে তখন মেজরের জন্য অনন্ত কৃতজ্ঞতা। অভিমন্যুও মুখে কোনো কথা না বাড়িয়ে এক গাল হাসি মুখে ওর দেওয়া সেই ছোট্ট পবিত্র উপহারটা সাদরে গ্রহণ করে নিলেন। দুজন মানুষের মাঝে কোনো কথা না বলেই আজ সমস্ত অতীত ক্ষোভ, সামাজিক সংঘাত আর প্রতিশোধের আগুন চিরতরে নিভে গেল। সেই প্লাস্টিকের খেলনাটা কেবল একটা সাধারণ খেলনা ছিল না, বরং তা ছিল এই নিষ্ঠুর সমাজে একজন হিংস্র মানুষের সম্পূর্ণ হৃদয় পরিবর্তনের সবচেয়ে বড় আর সত্যিকারের জীবন্ত প্রমাণ। ক্ষণতার দম্ভ যেখানে হেরে গিয়েছিল, মেজরের একটিমাত্র ক্ষমার মহত্ব আজ এক নতুন মানুষের জন্ম দিল। বাস্তবিক অর্থে এই কাহিনী কেবল একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার আর একজন সৎ ফৌজি অফিসারের মধ্যকার সাধারণ কোনো সংঘাত ছিল না, বরং এটা ছিল আমাদের সমসাময়িক ক্ষয়ে যাওয়া সমাজের এক নির্মম দর্পণ। এই ঘটনা সমাজকে কড়া ভাষায় শিখিয়ে দিয়ে গেল যে ভিআইপি কালচার আর ক্ষমতার অন্ধ অহংকার মানুষকে শেষ পর্যন্ত ধ্বংস আর অন্ধকারের দিকেই ঠেলে দেয়। জগতের সত্যিকারের মহান মানুষ তো সেই যে চরম সংকটের মুহূর্তেও নিজের আদর্শ না হারিয়ে অন্যের কষ্টটা মন থেকে অনুভব করতে পারে এবং প্রতিকূল সময়ে মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
এই পৃথিবীতে মানবতার চেয়ে বড় আর কোনো পবিত্র ধর্ম যে সত্যিই নেই। অভিমন্যু অত্যন্ত সাবধানে অনন্যা আর ছোট্ট সৌরভকে গাড়ির পেছনের সিটে বসালেন। তারপর নিজে এক বুক শান্তি নিয়ে স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরলেন। আজ কলকাতার বুকে কোনো অমানবিক ভিআইপি প্রোটোকল কিংবা সারি সারি ট্রাফিক জ্যামের নোংরা দাপট ছিল না। সকালের সোনালি নির্মল রোদ তিলোত্তমার চওড়া রাজপথগুলোকে এক নতুন জীবনী শক্তিতে ভরিয়ে দিচ্ছিল। অভিমন্যু চলন্ত গাড়ির উইন্ডস্ক্রিন দিয়ে ওপরের অন্তহীন নীল আকাশের দিকে তাকালেন এবং ওর শহীদ বন্ধু সৌরভকে মনে মনে একটা নীরব ফৌজি সালাম জানালেন। সৌরভের চিতার সামনে দাঁড়িয়ে তিনি যে পবিত্র প্রতিজ্ঞা করেছিলেন, আজ তা অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে। তিনি কেবল একটা নিষ্পাপ শিশুর জীবনই বাঁচাননি, বরং নিজের মহানুভবতা দিয়ে এই অহংকারী মেরুদণ্ডহীন সমাজের মরে যাওয়া বিবেকটাকেও যেন এক নতুন জীবন দান করলেন। ওর মন এখন পুরোপুরি শান্ত, পবিত্র আর এক অদ্ভুত অনাবিল শান্তিতে ভরপুর। জীবন আবার ওর নিজের পুরনো চেনা গতিতে সামনের দিকে এগিয়ে চলতে শুরু করল। বাড়ির উঠোনে ছোট্ট সৌরভের খিলখিল মিষ্টি হাসির আওয়াজ অভিমন্যুর এতদিনের শূন্য আর একাকী দুনিয়াকে এক লমহায় নতুন আনন্দে ভরিয়ে দিল। তিনি যখনই বড় হতে থাকা ওই শিশুটিকে নিজের একটা আঙুল শক্ত করে ধরে ছোট ছোট পায়ে হাঁটতে দেখতেন, ওর ভেতরের সৈনিক সত্তা অনুভব করত, দেশের জন্য একজন জওয়ানের দেওয়া আত্মত্যাগ কোনোদিন বৃথা যায় না। ভারতীয় সেনাবাহিনীর এই অদম্য নিঃস্বার্থ সাহস আর আত্মবলিদানই এই দেশের সবচেয়ে মজবুত ভিত। একে ক্ষমতার কোনো নোংরা লোভ বা কোনো দুর্নীতিগ্রস্ত ক্ষণস্থায়ী প্রশাসনিক ব্যবস্থা কোনোদিন টলাতে পারবে না। এই নজিরবিহীন ঘটনাটি দেশের উচ্চ প্রশাসনিক ও রাজনৈতিক ব্যবস্থাতেও বেশ কিছু বড় এবং ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছিল। গণবিক্ষোভ আর জনরোষের মুখে পড়ে সরকার শেষ পর্যন্ত ভিআইপি মুভমেন্টের সেই পুরনো ব্রিটিশ আমলের নিয়মে আমূল পরিবর্তন আনতে বাধ্য হল, যাতে ভবিষ্যতে কোনোদিন কোনো সাধারণ মানুষ বা জরুরি অ্যাম্বুলেন্সকে রাস্তায় এক মুহূর্তের জন্য আটকে থাকতে না হয়। দেশের সাধারণ মানুষও এখন নিজেদের নাগরিক অধিকার সম্পর্কে সোশ্যাল মিডিয়ার জোরে অনেক বেশি সচেতন। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে রাজপথে আওয়াজ তোলার এক নতুন অদম্য সাহস এখন প্রতিটা সাধারণ মানুষের বুকে জন্ম নিয়েছে। মেজর অভিমন্যু সেনের সেই শান্ত, গম্ভীর কিন্তু বজ্রকঠিন দৃঢ় মুখমণ্ডল আজ সারা দেশে ন্যায়, বিচার আর সমাজ পরিবর্তনের এক ঐতিহাসিক প্রতীক। ওর এই সাহসিকতা ও ক্ষমার গল্প আজ দেশের প্রতিটা ঘরে ঘরে শিশুদের খুব গর্বের সাথে শোনানো হয়। সত্যের জয় হয়েছে এবং ক্ষমার পবিত্র আলো অন্ধ ঘৃণাকে চিরতরে পরাস্ত করে দূর দিগন্তে মিলিয়ে দিয়েছে। অভিমন্যু আরও একবার ওর কড়া ইস্ত্রি করা উজ্জ্বল সামরিক উর্দিটা গায়ে চড়ালেন, শৌর্যের মেডেলগুলো সসম্মানে বুকে সাজালেন এবং দেশের সীমান্তে নিজের ডিউটিতে ফিরে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিতে লাগলেন। দেশের দুর্গম সীমান্ত এখনও গভীর অপেক্ষায় ওর পথ চেয়ে বসে আছে ঠিকই, কিন্তু এবার তিনি মনের দিক থেকে আর বিন্দুমাত্র একাকী নন। ওর সাথে আজ রয়েছে গোটা দেশের কোটি কোটি মানুষের ভালোবাসা, অনন্ত শ্রদ্ধা আর ঘরে রেখে যাওয়া ছোট্ট সৌরভের সেই মিষ্টি স্বর্গীয় হাসিটা। কারণ একজন প্রকৃত বীর যোদ্ধার সবচেয়ে বড় পরম জয় কোনো যুদ্ধক্ষেত্রের রক্তক্ষয়ী লড়াইয়ে নয়, বরং মানুষের হৃদয় জয় করার মাঝেই চিরকাল নিহিত থাকে।